আপনার দেখতেছি এখন আর্টস এর ইনস্টেডে এখন অনেকে আপনার ডুওলিঙ্গো করতেছে। এখন আপনি তো ইনস্টিটিউট অফ আইএলটিএস অনেকে ডুওলিঙ্গো করতেছে। হ্যাঁ ভাই, আপনি যখন ইমিগ্রেশনের কাছে আপনি একটু বলতে মানে ডুওলিঙ্গোটা কতটা অ্যাকসেপ্টেবল আপনার ডুওলিঙ্গোটা কতটা অ্যাকসেপ্টেবল না? আচ্ছা, ইউরোপিয়ান কান্ট্রির জন্য যেসব দেশ বা যেসব ধরেন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি যারাই হোক না কেন, ওরা যদি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে তাহলে কোনো প্রবলেম নাই। কারণ আপনার তো হচ্ছে যে বেসিক্যালি ডুওলিঙ্গোটা হচ্ছে ইন এ ওয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন অনলাইনে একটা সেন্টারে গিয়ে, এবং সেই পরীক্ষাটা হচ্ছে যে ধরেন দিচ্ছেন আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, তো ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি ডুওলিঙ্গো দিতেই পারেন, কিন্তু আলটিমেটলি ভিসা অফিসার আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা এটা আসলে এখন ওই ডুওলিঙ্গোর উপর ওই ট্রাস্টটা কত পরিমাণে সবার আছে কিনা এটা ডিপেন্ড করবে আপনার ওভারঅল প্রোফাইলের উপরে। আমি অনেকজনকে দেখছি ডুওলিঙ্গো দিয়েই হচ্ছে যে ইউএসএ তে অ্যাপ্লাই করতে বা না কানাডাতে ভাইয়া, অ্যাপ্লাই করতে। না আসলে ভাইয়া ইউকে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এগুলো কথা না, আপনার এগুলো বাদ দিয়ে যেমন কি আপনার আছে ডেনমার্ক, আদার ইউরোপ কান্ট্রি গুলা, হুম, ইতালি, হুম, ও ওইসব কান্ট্রির কথা আমি বলতেছি আপনাকে। মানে ওরা কেমন অ্যাকসেপ্ট করে, মানে আপনার যখন একজন ডুওলিঙ্গো একজন অ্যাপ্লাই করছে আর একজন আইএলটিএস করছে, এখন দুইটাই কি হুম। একসাথে একই সমান অগ্রাধিকার পাবে নাকি আইএলটিএস না, করতে হবে? মানে এটা তো ভিসা অফিসার জানে ওদের ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আপনি যদি আমাকে আস্ক করেন যে ডুওলিঙ্গো বেটার হবে নাকি ইয়া বেটার হবে, হ্যাঁ, তাইলে আমি বলবো যে হচ্ছে আপনার আইএলটিএস বেটার সবসময়। আইএলটিএস ইজ অলওয়েজ অলওয়েজ বেটার। কারণ হইতেছে যে ধরেন আইএলটিএস তো ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা এক্সাম, যেখানে ক্যামব্রিজের মাধ্যমে হচ্ছে যে আপনি ইয়া করতেছেন এক্সাম, মানে ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ড ওটা মেনটেন করতেছেন। কিন্তু ডুওলিঙ্গোতে তো ওটা মেনটেন করতেছেন, মানে ওটা তো একটা মানে অনেক সময় ডুওলিঙ্গোর স্ক্যামও তো শোনা যায়, তাই না? আমি অ্যাটলিস্ট আমি বাংলাদেশে তো জানি বা শুনছি আর কি। তো ওই জিনিসটা কি ওরা জানে না যেটা বাংলাদেশে আমি জানি, যে ডুওলিঙ্গো দিয়ে যে স্ক্যাম করে মানুষজন। স্ক্যাম মানে হচ্ছে যে ওই যে কি জানি বলে, কে জানি এক্সাম টেক্সাম দিয়ে দেয়, কার এক্সাম কে জানি দিয়ে দেয়, এরকম কিছু একটা হয় আর কি। এটা তো ইদানিং শুনতেছি আবার লাইক অনেক এক্সামেই নাকি হয় আর কি, কিন্তু এটা আসলে কতটুকু সত্য জানি না। তো এই জিনিসটা ডুওলিঙ্গো এর ক্ষেত্রে এই জন্য অ্যাকসেপ্টেন্স এর সমস্যাটা আসে, যেটা আইএলটিএস এর ক্ষেত্রে আর কি। আইএলটিএস এর ক্ষেত্রে ওরকম নাই, আইএলটিএস এর অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি রাদার দেন ডুওলিঙ্গো। আইএলটিএসটা তো ভাই টু মাচ হার্ড। আইএলটিএস টু মাচ হার্ড বলেই তো হচ্ছে যে আপনি এখানে প্রিপারেশন নিচ্ছেন। তাইলে তো হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল না আপনার, প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়ে দিতে পারতেছেন। আর আমি তো প্রথম ক্লাসে, আমি জানি না ইন্ট্রোডাকশন ক্লাস পাইছিলেন কিনা, যে আইএলটিএস এর ইভেন নেটিভ স্পিকাররাও যদি আপনার একটা এক্সাম দিতে চায় অনেক সময় ভালো স্কোর করবে না। তো সেই ক্ষেত্রে দেখবেন যে ইউ মাইট নট গেট দ্য সেম ইয়া আর কি। কারণ ওরাও দেখবেন যে অনেক সময় একটু ইয়া করতেছে, লাইক স্ট্রাগল করতেছে। কারণ হইতেছে এটাই, কারণ হইতেছে যে ইটস নট গানা বি ইজি ফর দেম টু। কারণ যে স্ট্রাকচারে হচ্ছে যে এক্সামটা দিতে হয়, সেটা স্পিকিং হোক, রিডিং হোক, অথবা রাইটিং হোক, সেটা আপনার সবসময় ইটস নট গোনা বি ইজি উইদাউট প্র্যাকটিস আর কি। তো দ্যাটস ওয়াই আপনি হচ্ছে যে এখানে প্র্যাকটিস করতেছেন এই মুহূর্তে। কোর্স করলে যে আপনি অনেক ডেভেলপ করবেন এটার গ্যারান্টি আমি আমি দিতে পারবো না, কেউই দিতে পারবে না। ইনফ্যাক্ট আপনাকে বাট আপনার মতো করেও প্র্যাকটিস করতে। বাট ভাইয়া, ফর মি আই ফিল লাইক জাইলস হচ্ছে একটা ভাগ্য টাইপ ব্যাপার। লাইক কোশ্চেন গুলো এমন হয় যে এক- মানে নেটিভ স্পিকারও আছে যে একটা টপিক চলে আসছে ওনার ইনস্ট্যান্ট মাথায় ওইটা আসতেছে না। আবার অনেকে আছে হুম, যে অত ভালো স্পিকার না, বাট হচ্ছে একটা টপিক হুম। বলছে যেটা ওর মাথায় ইনস্ট্যান্ট চলে আসছে। এটা আমি হাইলি, যদি আপনাকে ওই জায়ালস এর ভাষায় বলতে হয়, মানে in my opinion, I highly disagree with your statement. ঠিক আছে, হাইলি ডিসএগ্রি মানে হচ্ছে যে, কারণ হইতেছে আপনাকে যদি বলি হার্ট হইয়েন না, সেটা হচ্ছে আপনি যতই প্র্যাকটিস, মানে যত প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আপনার ইভেন আপনি নেটিভ না হইলেও তত বেশি কিন্তু আপনার জন্য এক্সামটার যে আইডিয়ার কথাগুলো বলতেছেন না, সেটা চলে আসবে। আর আমি যখন রাইটিং টাস্কটা পড়াইতেছি এখানে কিন্তু বলতেছি যে আপনার আইডিয়া আইডিয়াটা কত কোয়ালিটির আইডিয়া এটা ইম্পর্টেন্ট না, মাথায় চট করে আপনার যে আইডিয়াটা আসতেছে সেটাই হচ্ছে যে
রেলেভেন্ট, যদি রেলিভেন্টলি এটা আপনার কোয়েশ্চেন আনসার করতে পারেন তো হ্যাঁ, তো সেটাই হইতেছে আপনার মানে আপনার আইডিয়া। সেটার জন্য আপনাকে হাই হাই মানে হাই ক্যালিবারের কোনো আইডিয়ার কোনো প্রয়োজন নাই। আইডিয়া জেনারেশন ক্লাসটাতে যখন বলতেছিলাম, সো সেই ক্ষেত্রে আপনি একটা এক্সাম যে কোনো ভাবে আপনি ইয়া করতে পারেন, যিনি বলে যে কোনো ভাবে ট্যাকল করতে পারেন। সেটাকে ট্যাকল করার জন্য ধরেন আপনার অনেক হাই ক্লাস আইডিয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছেন। আপনি একটা সিম্পল একটা আইডিয়া দিয়ে একটা, যদি আপনি স্ট্রাকচার ঠিক রাখেন, গ্রামার ঠিক রাখেন, গ্রামারটাকে একটু যিনি বলে একটু ভ্যারিয়েশন রাখেন, এবং তার পাশাপাশি ইংলিশটা ভোকাবুলারিটা যদি আপনি ঠিক রাখেন, তাহলে দেখবেন যে এমনিতে একটা মানে স্কোর। আপনার কি দরকার, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখানে আছেন আপনারা, বা যারা ধরেন ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকাতে হচ্ছে যে ইয়া করবেন, ট্রাই করতেছেন, ওদের মিনিমাম 6 করে দরকার। হ্যাঁ, আমি ধরলাম যে 6 এর বাইরেও আমার মানে ভালো করার ইচ্ছা আছে, অথবা ধরেন আরো ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা আছে, তো মিনিমাম 7 এর থেকে বেশি তো আপনার দরকার নেই। আপনাকে তো 9 পাইতে কেউ বলতেছে না। পাইলে তো ভালো অবশ্যই, কিন্তু ওই যে যাদের ধরেন এখন ওরকম প্রিপারেশন না, বা ধরেন এখনো ওই লেভেলে যাইতে পারে নাই, 9 এর লেভেলে যাইতে পারে নাই, ওদের জন্য 7 ইজ গুড এনাফ। আর 7 পাওয়ার জন্য আমি যে স্ট্রাকচারটা দেখাইতেছি, বা ধরেন যেভাবে আমি হচ্ছে যে আপনাদেরকে যে পদ্ধতিতে লিখতে বলতেছি, আমি শিওর যদি আপনি জাস্ট ওই পদ্ধতিতেই হচ্ছে যে ফলো করেন, দ্যাট মানে ওইটাতে আপনি 7 পাওয়া বা 6.5 পাওয়া কোনো ব্যাপার না। ইভেন ইভেন ইফ আপনার ওই আইডিয়াটা অনেক বেশি হাই কোয়ালিটি নাই হোক হোক না কেন, ওর কোনো সমস্যা না। সো ভাগ্যের খেলা আমি কখনো বলবো না, এটা এটা ভাগ্যের খেলা হইতে পারে না। ইয়া এটা ভাইয়া। হইতে পারে যে একদিন আপনি, আম সরি ফাহাদ, একটা একটা কথা শেষ করি। সেটা হইতেছে যে একদিন হইতেছে আপনার শরীর খারাপ হয়ে গেছে, হ্যাঁ, ওই দিনই আপনার এক্সামের দিন চলে আসছে, তাইলে এটা আমি বলবো যে এটা ব্যাড লাক। ওই দিন আপনার শরীর, কারণ আপনার যদি ফিজিক্যালি ইফ ইউ আর নট ফিট, তাইলে আসলে আপনি আইএলটিএস এর এক্সামটা তো ওরকম মানে ভালো মতো কনসেন্ট্রেট করতে পারবেন না, এটা ন্যাচারাল। আর কি বলতেছিলেন ভাইয়া? আসলে ভাইয়া আমি ইন্টার পরীক্ষা দিছি আপনার হুম, 2023, ঠিক আছে। হুম, আমার সাথে আপনার প্রায় 3টে ফ্রেন্ড আপনার সিলেট থেকে আমি ইন্টার কমপ্লিট করছি। তো জি 3টে ফ্রেন্ড এখন আপাতত অস্ট্রেলিয়া আছে, 2টা আমেরিকায়, 2টা সামনে লন্ডন যাবে। জি 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 একজন পরীক্ষা দিতে 1 মাস আগে 6.5 পেয়েছে, বুঝছেন। মানে আপনার 2জন গেছে অস্ট্রেলিয়া, তারা এত ভালো স্টুডেন্ট ছিল না। মানে আপনার মনে করেন হুম, যে হুম, কোনো রকম স্টুডেন্ট ছিল, কিন্তু বাট তারা একটা 7 পয়েন্ট, আইএলটিএস আরেকটা স্কোর 7.5। জি জি মানে জি জি এইটা দেখে আমার থেকে মানে তখন নিজের থেকে অনেক অবাক কনফিডেন্স আছে। অবাক লাগছে যে কিভাবে এটা পসিবল হয়ে গেছে তাদের দ্বারা। ও আচ্ছা আচ্ছা, এটা 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 আপনি বলতে পারেন না, প্র্যাকটিস করছে হয়তো, এটা কোনোভাবে অসম্ভব কিছু না। হুম, 6.5 পাওয়া, 7 পাওয়া, এগুলো তো একেবারে ধরেন একটা মানে বেসিক একটা ক্রাইটেরিয়া ফর আইএলটিএস। আমি বলবো 6.5 ওভারঅল আর কি। এক্সেপশনাল যারা তো মানে লাইক 8ও পায়, এটা কোনো ব্যাপার না। বুঝাইতে চেয়েছেন এটার মাধ্যমে যে আপনি কনফিডেন্স পাচ্ছেন যে ওরা পাইলে আপনি পাবেন, এরকম কিছু? না স্যার, না ভাই, আমি কনফিডেন্স পাচ্ছি না। মানে ওরা আমি আমার থেকে ভালো বলবো না, মানে আমি মোটামুটি লেভেলে যেভাবে শুনছি, মানে আমার ফ্রেন্ডরা বলছে আর কি যে আমি পড়লে আমি হুম, আরো ভালো করতে পারবো, কিন্তু আমি এটা কনফিডেন্স তাও পাচ্ছি না। তাও পাচ্ছেন না? আয় হায়। না স্যার, না ভাই, আমি কনফিডেন্স পাচ্ছি না। না না, এরকম কিছু না, এরকম কিছু না, অবশ্যই ভালো করতে পারবেন, ভালো করতে পারবেন, এত কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনার। আমি দোয়া করি ভালো করেন। হ্যাঁ, আর হচ্ছে যে আপনি পারবেন। আপনি জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, যে এটা একদিনের খেলা না, একদিনে আপনি রাতারাতি ইমপ্রুভ করতে পারবেন না। দিস ইজ নট লাইক আপনি এসে মুখস্থ করে কালকে পরীক্ষা দিবেন। হ্যাঁ, ইন্টার পরীক্ষা না যে আপনার সিলেবাস আছে এক্স্যাক্টলি, ওই সিলেবাস পড়ে কমন আসলে কমন পাইলে আপনি পরীক্ষা দিবেন, এরকম কিছু না। হ্যাঁ, এইটা হচ্ছে গোড়া থেকে আপনার সবকিছু ঠিক করতে হবে, আর এইটা কাজই আমরা চেষ্টা করতেছি যে গোড়া থেকে যাতে আপনাদের বেসিক থেকে শুরু করে সবকিছু লাইক স্ট্রাকচার থাকে। এরপরে ইট ডিপেন্ডস অন ইউ যে আপনারা কত প্র্যাকটিস করতেছেন। যেমন আমি ক্লাস করাচ্ছি, আপনারা কি শুধু আমার ক্লাসের জন্য বসে আছেন, নাকি পাশাপাশি আসলে আপনারা হচ্ছে যে কিছু নিউজ শুনতেছেন, আপনারা অনলাইনে পড়াশোনা করতেছেন, অথবা আপনারা ধরেন আইএলটিএস এর যে টুলস গুলো আছে এগুলো ঘাটতেছেন, ভোকাবুলারি প্র্যাকটিস করতেছেন। এটার উপর ডিপেন্ড করবে আপনার এক্সাম কেমন দিবেন। হ্যাঁ, আমি তো বারবার বলতেছি যে ভোকাবুলারি ইজ ইম্পর্টেন্ট, ভোকাবুলারি আমরা কন্টেন্ট দিচ্ছি, ওগুলো পড়তে হবে, কিন্তু ক্লাসে বসে কিন্তু আমি এগুলো পড়াই দিতে পারবো না। বিকজ এই যে দেখেন এখন আমরা কোয়েশ্চেন আনসার সেশন করতেছি একই রকম, যে আপনি কিছু কোয়েশ্চেন করতেছেন, আমরা আনসার দিচ্ছি, তো এটাতে কিন্তু দেখ সময় চলে যাচ্ছে না। সেম সেম জিনিস কতগুলো আছে, ওই সময়গুলো এখন আপনার কাজে লাগতেছে এই মুহূর্তে আমার কোয়েশ্চেন আনসার সেশন গুলা
ভোকাবুলারি যখন আমরা আলোচনা করবো ওটাও কাজে লাগবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ভোকাবুলারি শেখানোর মতো লাইক দেয়ার আর 200, 300, 400, মেবি 700 ওয়ার্ডস দিয়ে অনেকে এক্সাম দিতে যায়। তো তখন হচ্ছে যে ধরেন এই এতগুলো ওয়ার্ড নিয়ে ডিসকাস করা পসিবল না। যেমন আমি আজকে একটা গ্রুপে একটা ওয়ার্ড সার্কামভ্যান্ট, সো সার্কামভ্যান্টে হচ্ছে যে মানিটা কি, তো এটা নিয়ে আমরা ডিসকাশন করতে গেলে তো অনেক সময় খাবে, রাইট? তো এর থেকে ভালো হচ্ছে যে আপনারা নিজের মতো করে এই ভোকাবুলারি গুলো গ্রো করবেন। যখন আপনারা রাইটিং টাইপ নিজেরা প্র্যাকটিস করতে যাবেন তখন প্র্যাকটিস করবেন, কথাবার্তায় প্র্যাকটিস করবেন, আর স্পিকিংটাও আপনাকে প্র্যাকটিস করতে পারে। সো এই প্র্যাকটিসের বাইরে আপনার কোনোভাবে ইমপ্রুভ করা পসিবল না। এটা এক রাতে হবে না, আবার এটা ইম্পসিবল না 2 মান্থস এর মধ্যেও নিজেকে প্রিপেয়ার করা, এটাও ইম্পসিবল। আমি পার্সোনাল লেভেলে আমার বেসিক ভালো ছিল, তাও হচ্ছে যে ধরেন পড়াশোনা করে আমি মোটামুটি এই 14-15 দিনের মতো পড়াশোনা করে আমি মানে ওভারঅল 7.5 পাইছিলাম প্রথম যখন এক্সাম দিয়েছিলাম আমি। তো এটা ডিপেন্ড করে আপনার বেসিকের উপরও। বেসিক যদি স্ট্রং থাকে হয়তো বেশি দিন লাগবে না, আর বেসিক যদি উইকার থাকে তাইলে যে বেসিক থেকে শুরু করেন, শুরু করে সময় নেন। হ্যাঁ, কারণ এটা তো একটা ইনভেস্টমেন্ট, আপনার নিজের উপরে একটা ইনভেস্টমেন্ট করতেছেন আপনি। আপনি পড়াশোনা করতেছেন, ইংলিশটা পড়তেছেন, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে না। শুধুমাত্র বিদেশে চলে গেলে হইলো না, তো আপনাকে সার্ভাইভ করতে হবে না। এখানে যদি আপনি কথাবার্তা না বলতে পারেন তাইলে তো হচ্ছে যে তখন লাইক আপনিও খুব ভালো জব পাবেন না, কেউ আপনার উপর রিলাই করবে না, কারণ আপনি কমিউনিকেট করতে পারতেছেন না, তো রিলাই কিভাবে করবে? তো এই কারণে আর কি, শুধু এটা না, আবার পড়ালেখা আপনি যদি বাইরে পড়াশোনা করতে যান ওখানে ইউনিভার্সিটিতে পাশ করতে হবে না। So, সব মিলে তো ইংলিশটা লাগবেই আপনার। তো এটা ইমপ্রুভ করার চেষ্টা করেন, যাদের এখনো ইমপ্রুভ হচ্ছে না আস্তে আস্তে করে বেসিক থেকে চেষ্টা করেন। আর এক কোর্সে না হলে আমাদের তো সুযোগ আছে, আমরা নেক্সট কোর্সে আবার আপনারা রিঅ্যাডমিশন নিবেন। হ্যাঁ, উইদাউট এনি পেমেন্ট আপনারা রিঅ্যাডমিশন নিতে পারবেন। তো তখন রিঅ্যাডমিশন নিয়ে আবার করার চেষ্টা করেন, মানে আবার প্রথম থেকে শুরু করেন, কিন্তু চেষ্টা করেন মানে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে যে একইভাবে মনোযোগ দিতে। প্রত্যেকটা ক্লাসে আমরা আপলোড দিয়েই দিই, ওটাকে আবার দেখতে চেষ্টা করেন আর কি। যাক, এভাবে আমরা আমাদের কিছুক্ষণ সময় নিলাম আমরা শুরু করার আগে আজকে ক্লাসে একটু ডিফারেন্ট ভাবে। আমরা হচ্ছে যে আজকে ক্লাসটা রাইটিং সেশনটা দিয়ে শেষ করব, মানে রাইটিং এর যে বেসিক সেশনটা ছিল, সেশন গুলো ছিল সেগুলো শেষ করব। আমরা মোটামুটি রাইটিং এর আইডিয়া জেনারেশন পার্ট করছি, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় এটা দেখছি, বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা দেখছি। এখন আমরা হচ্ছে যে বডি প্যারাগ্রাফের পার্টটা শেষ করে আমরা কনক্লুশনের দিকে যাব। কনক্লুশনের পরে আমরা ফাইনালি আপনার স্পিকিং এর দিকে আমরা ট্রানজিট করব, বাট আমরা মোটামুটি আজকে আমরা কনক্লুশন পার্টটা দেখে ফেলবো আর কি। আচ্ছা, আপনারা রাইটিং ক্লাস গতকাল কে কে ছিলেন গত ক্লাসে, লাস্ট ক্লাসে? ভাই আমি ছিলাম। হ্যাঁ, আমি লাস্ট ক্লাসে আপনারা আমি ছিলাম। দিদা ছিল, শাকিরি ছিল, আর প্রিয়া ছিল, ইফ আই রিমেম্বার। হুম। জি জি আমি ছিলাম। ফাহাদ ভাই ইয়া ছিলেন না, নাজিফা ছিলেন না। হ্যাঁ, তো আপনারা কি লাস্ট এক্সাম, খোরশেদ ভাইও মনে হয় ছিলেন না। আমরা যে লাস্ট যে ক্লাসটার ভিডিওটা দিছি ওটা কি দেখছিলেন ভাইয়া? আমি আসলে ব্যস্ত থাকার কারণে দেখতে পারি নাই। দিদারের দেখা হয়নি, ফাহাদ ভাইয়ের দেখা হয়েছে, বা ভাইয়া খোরশেদ কোন ভাইয়ের দেখা ভিডিওটা, হয়েছে? কোন ভিডিও কথা বলতেছেন? আমরা যে লাস্ট ক্লাস করছি বডি প্যারাগ্রাফের উপরে, জি এই জি দেখছি ভিডিওটা কি ভাইয়া। দেখছেন কিনা? হুম, জি জি ভাই দেখছি দেখছি। দেখছেন? খোরশেদ ভাই কি দেখছেন? জি 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 ভাইয়া দেখছি, কোশ্চেন প্যারাফ্রেজিং দেখছি আমি। দেখছেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে যে এর মানে আপনাদের মোটামুটি বডি প্যারাগ্রাফ কিভাবে ডেভেলপ করতে হয় জানা আছে। আজকে আমরা বডি প্যারাগ্রাফের মানে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সবাইকে, যে বডি প্যারাগ্রাফ আমি যেভাবে করছি সেভাবে করে আসতে। সেটার উপর অ্যাসাইনমেন্টটা মোটামুটি জমা দিছে, শাকিরিও জমা দিছে, পিয়াও জমা দিছে। আর কে কে দিছেন? আর তো মনে হয় কেউ দেয়নি। আচ্ছা, যাই হোক, তা আমি যেটা বলতেছিলাম, তা আমরা ওখান থেকে আজকে শুরু করব, ওখান দিয়ে আমরা শেষ করবো আর কি, ওই এক্সামটা দিয়ে শেষ করবো আমরা। সো লেটস গো। আমরা একটু রিভিউ যদি করি তাহলে হচ্ছে যে, একটা মিনিট সময় দেন। আমি প্রিয়ার লেখাটাকেই ধরলাম, ওটাকে ধরে হচ্ছে যে আমি আগাইতে চাই। প্রিয়া, আপনার তো কোনো আপত্তি নাই না আপনার লেখাটা যদি সবার সামনে আমরা আলোচনা করি এটা নিয়ে? না না কোনো সমস্যা নেই ভাইয়া। হুম, এক্স্যাক্টলি, লজ্জা পাওয়ার কিছু নাই। প্রেজেন্টেশন হইলে, হ্যাঁ এই যে ক্লাসে প্রেজেন্টেশন হইলে হচ্ছে যে ধরেন আমরা সবার সামনে প্রেজেন্টেশন দেই না, ওটা আমাদেরকে জাজ করতে হয়। জি তো আমাদের তো মোটামুটি অভ্যাস আছে যারা হচ্ছে যে এই প্রেজেন্টেশন দিয়ে আসছি। প্রেজেন্টেশন দিলে কিন্তু জানেন আপনার অনেক ইমপ্রুভ হয়, মানে বেড়ে যায়। তাই না? কনফিডেন্স অনেক বেড়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু জ্বর সারা কেটে যায়।
আমি কিন্তু সারা জীবন প্রেজেন্টেশন দিয়ে আসছি, মানে আমার আমার নিজের পার্সোনালি যদি আমি বলি আর কি, আমার ইংলিশ ইমপ্রুভ করার বা স্পিকিং লেভেলটা ইমপ্রুভ করার অন্যতম রিজন ছিল হচ্ছে যে আপনার ক্লাসে যে প্রেজেন্টেশন করতে হইতো এগুলো। আমি তো তখন যখন করতে হইতো তখন তো চিন্তা করতাম প্রেজেন্টেশন আজাই রাখ, লাইক কোন একটা র্যান্ডম টপিকে প্রেজেন্টেশন দিতেছে। কিন্তু এখন মনে হচ্ছে অ্যাকচুয়ালি ওটা আসলে কাজ করছে। নট ব্যাড। আচ্ছা, সো আমরা গতকাল ক্লাসে এই পার্ট গুলো নিয়ে কাজ করছিলাম। এই পার্ট গুলো নিয়ে কাজ করে আমরা হচ্ছে যে উম, চেষ্টা করছিলাম ইয়া করার আর কি, শেষ করার। হ্যাঁ, আমাদের এটা ছিল বডি প্যারাগ্রাফ 1। আচ্ছা, আর এটা ছিল বডি প্যারাগ্রাফ 2। আচ্ছা, এক নজরে যদি আমরা বডি প্যারাগ্রাফ 2টা দেখি, দ্য কোয়েশ্চেন ওয়াজ দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে করে সবাই বুঝতে পারে। ছোট মনে হচ্ছে যে জায়গা একটু কমে দিচ্ছি, 12, হ্যাঁ 12 করে দিচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পারতেছি। ওকে, ফাইন। এখন আপনার যদি আমরা এই বডি প্যারাগ্রাফ 2টা দেখতে পড়তে পারতেছেন? জি ভাইয়া। জি। আচ্ছা, 2টা যদি পড়তে পারেন, প্রথম দেখায় 2 এর কি প্রবলেম মনে হয়, উই যে কান্ট কেউ ইউজ যদি অন বলতে দি পারে? আদার হ্যান্ড, একদম ফার্স্টেই, মানে আমাকে ফার্স্ট দেখাইতে হবে না যে এই কারণে। আচ্ছা আচ্ছা, না টপিক সেন্টেন্স আর কি, টপিক সেন্টেন্সটা তো আছে। তো প্রথম আমার কাছে যেটা প্রবলেম, আমি মানে উইদাউট এনি যে আপনার এখানে ওভার ওয়ার্ডিং হয়ে গেছে। মানে লেখা বেশি লিখে ফেলছে। একটা একটা প্যারাগ্রাফ তো এই কারণে হচ্ছে যে বেশি ওয়ার্ড হয়ে গেছে, কারণ আপনি যদি একটা প্যারাগ্রাফে, আমি কাউন্ট করে দেখলাম, 139 ওয়ার্ডস লেখেন, তাইলে কিন্তু আপনার দুইটা প্যারাগ্রাফে আপনার লিখতে হবে কয়টা, 280টা ওয়ার্ড। দুইটা প্যারাগ্রাফে 280টা ওয়ার্ড হইলে আপনার ইন্ট্রোডাকশনে হয়ে যাবে তখন আরো ধরেন 80টা 60টা ওয়ার্ড ধরেন চলে। 280টা ওয়ার্ডে 60টা ওয়ার্ডে 340টা ওয়ার্ড, কনক্লুশনে আরো ধরেন 40 বা 50টা ওয়ার্ড, 370টা ওয়ার্ডের মতো হয়ে যাবে। 370টা ওয়ার্ড, এতগুলো ওয়ার্ডস হইলে তো আপনি সময় পাবেন না এতগুলো লেখার জন্য। সিম্পলি আমি যে যতটুকু লিখছি, হ্যাঁ, এটা মোর দেন, ইটস জাস্ট এনাফ, ইটস নট মোর দেন এনাফ। মানে আপনি 80টা থেকে 100টা ওয়ার্ডের বেশি লিখবেন না, প্রিয়া। প্রথম কথা হচ্ছে এটা, হ্যাঁ। জি ভাই। আর আর সেকেন্ড হইতেছে যে আমাদের এখানে আপনার যদি দেখেন যে on the other hand the smaller number of mankind are utilizing nowadays because many are become eco conscious, এই কথাটা আপনি লিখছেন। এটা আমাদের হচ্ছে যে যে ট্রেন্ডটা ছিল, যারা গতকাল ক্লাস করেন নাই তারা কিছুটা এটা ধরতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু আমরা মানে কিভাবে ডেভেলপ করবো এটা নিয়ে কথাবার্তা বলছি। হুম সো এখানে 4টা পার্ট আছে একটা বডি প্যারাগ্রাফের, এটা জাস্ট আমি একটু রিভিউ দেই, যারা জয়েন করেন নাই গত ক্লাসে তাদের জন্য একটু সুবিধা হবে। সেটা আমরা পিল মেথডে বলছি। পিল মেথড হচ্ছে যে আপনার পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, লিঙ্ক। হ্যাঁ, পিল মেথড। সো পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে প্রথম লাইনে যে আমরা টপিক সেন্টেন্স নিয়ে কথা বলতেছি, যে এখানে হচ্ছে যে আমরা কি নিয়ে কথা বলবো, মানে এই পুরো প্যারাগ্রাফে আমরা কি নিয়ে কথা বলবো তা আমরা টপিক সেন্টেন্স বলে ফেলবো। টপিক সেন্টেন্স বলে ফেললে হচ্ছে যে মানে একটা এক লাইনার, মানে পুরো প্যারাগ্রাফ নিয়ে একটা এক লাইনে কথা বলবো যে কি নিয়ে কথা বলবো। সো আমাদের যে ফিউয়ার পিপল আর ইউজিং পেন এন্ড পেন্সিল, এটা কি পজিটিভ না নেগেটিভ? বা ধরেন এটা ট্রেন্ডটা কি, মানে হোয়াট আর দ্য রিজনস ফর দিস ট্রেন্ড, এটা যখন বলতে যাব তখন আমরা বলছি যে এটা কনভিনিয়েন্ট, এই কারণে হচ্ছে রিজন ডিজিটাল ডিভাইস, বিকজ ডিজিটাল ডিভাইসেস আর মোর কনভিনিয়েন্ট। হ্যাঁ, এই কথাটা বলছি আর কি। সেটা টপিক সেন্টেন্স গেল, এটা হচ্ছে পয়েন্ট। এরপর এক্সপ্লেনেশন। এই যে এখানে একটা পয়েন্ট বললাম, এটা কি? তো মেনি আর হ্যাভিং ইজি অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইসেস ফর নোট টেকিং অ্যাজ দে হ্যাভ দ্য ডিভাইসেস ইন দেয়ার পকেটস অ্যান্ড ক্যারি অন ব্যাগস। এই কথাটা দেখলাম যে এটা হচ্ছে যে আপনার এক্সপ্লেনেশন, যে কেন হচ্ছে যে convenient, কেন convenient, because they have the devices in their pocket and they can write the note anytime in their type their in their mobile phone or like iPads or anything. তো ফর এক্সাম্পল আমরা দিলাম এখানে, যে ফর এক্সাম্পল কি, আমরা যে এই যে একটা একটা টপিক সেন্টেন্স দিলাম আর একটা এক্সপ্লেনেশন দিলাম, এটার এক্সাম্পলে আমি কি লিখবো? এক্সাম্পলে আমি লিখতেছি যে স্টুডেন্টস হচ্ছে যে আইপ্যাড আর মোবাইল ফোন ইউজ করতেছে এবং অ্যাপস ইউজ টু টেক নোটস ইন অ্যাপস সাচ অ্যাজ গুগল নোটস, এভারনোট এন্ড সো অন।
যারা এগুলো নোটস টোটস ইউজ করেন তারা ভালো বলতে পারবেন এটা, বাট ওভারঅল কথা হচ্ছে যে কি এটা সিলেক্ট করা যাচ্ছে না কেন? যাই হোক, তো therefore I think this is a positive development, হচ্ছে লিংক করা আর কি। So finally therefore I think this is a positive development because আপনি এখন এটা পজিটিভ কি নেগেটিভ ডেভেলপমেন্ট এটা তো এই প্যারাগ্রাফে উল্লেখ করতে, সেটা পজিটিভ ডেভেলপমেন্ট টু ইউজ দ্য ডিজিটাল ডিভাইসেস ইনস্টিড অফ পেন্স অ্যান্ড পেন্সিল অ্যাজ দে আর রিডলি অ্যাক্সেসিবল। এই কথা দিয়ে আমি শেষ করছি। সো ওভারঅল আমি যদি দেখি এটা ওয়ার্ড কাউন্টারে যদি নেই তাহলে 80 বা 90টার মতো ওয়ার্ড হবে। ওয়ার্ড কাউন্টারে যদি নেই ক্যারেক্টার 475, হ্যাঁ 81টার মতো ওয়ার্ড আছে। একেবারে সিম্পল প্যারাগ্রাফ, সিম্পল প্যারাগ্রাফ, কিন্তু এই সিম্পল প্যারাগ্রাফ থেকে কিন্তু আপনি মোটামুটি ভালো স্কোর করতে পারবেন। অ্যাভারেজে আপনি এখান থেকে এই কয়েকটা লেখা লিখে মানে যদি বডি প্যারাগ্রাফে এরকম লিখতে পারেন 7 থেকে 7.5 আপনি পাবেন। আরেকটু যদি বেশি লিখতে চান অথবা আরেকটু হায়ার ক্যালিবারের ওয়ার্ডস ইউজ করেন তাহলে আরেকটু বেশি পাবেন, অথবা গ্রামার যদি আরো ভালো ইউজ করেন সেটা আরেকটু বেশি পাবেন। ইট ডিপেন্ডস অন আপনার বেসিকের উপরে আর কি, এটা তো রাতারাতি এগেন হবে না এটা। সো এই লেখা দিয়ে আপনি মোটামুটি ধরেন এক মানের প্যারাগ্রাফ লিখতে পারবেন, মানে প্যারাগ্রাফ মানে কি এসে লিখতে পারবেন এটা দিয়ে। জাস্ট এই একটা কনসেপ্ট আপনি যদি ইউজ করেন, পিল মেথড, পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, লিঙ্ক, এটা মাথায় রাখবেন। এই এক্সপ্লেনেশনটা 2 সেন্টেন্সেরও হইতে পারে, এটাকে বাড়ায় আপনি আরো একটা সেন্টেন্সে লিখতে পারেন আর একটু বোঝানোর জন্য, তারপর গিয়ে এক্সাম্পল দিতে পারেন। হ্যাঁ, তারপরে হয়েছে যে ধরেন এরপরে তো এক্সাম্পল দিলেন, এক্সাম্পল হলে দিয়ে শেষ করবেন, ওকে ঠিক আছে, এটা গেল। দিস ইজ প্রিসাইজ একেবারে। এখানে বললাম যেটা যে প্রথম দিকে আমরা অনেকগুলো ওয়ার্ড দেখতেছি, হ্যাঁ এতগুলো ওয়ার্ডে লিখবেন না আপনারা। অ্যাটলিস্ট আপনি যদি বলেন যে এই যে ধরেন আমি আপনাকে এটা কেটে দিই, জাস্ট চোখের দেখাই বলতেছি, এই এতটুকু ওয়ার্ড উড বি এনাফ, এতটুকু ওয়ার্ড উড হ্যাভ বিন এনাফ। বাট রাইট নাও যেহেতু লিখছেন আমরা এটা দেখি, দেখে কি আমরা চেষ্টা করি এটাকে আমরা একটু ইয়া করার জন্য, ইভালুয়েট করার জন্য। হ্যাঁ, সেখানে কি লিখছেন, অন দি ওয়ান হ্যান্ড smaller number of mankind, smaller number of mankind কি are utilizing pens and pencils nowadays because কি many are becoming more eco conscious। আচ্ছা, আমি জানি না আপনাকে, কিন্তু কিন্তু আগের যে ইয়াটা আছে, আগের যে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স আছে সেটার সাথে মিল রাখতে হবে এমন কোনো কিছু নাই, ডিফারেন্টলি আপনি লিখতে পারেন। হ্যাঁ, আমরা তো আগে লিখছিলাম পিপল আর ইউজিং, ফিউয়ার পিপল ছিল তো ওইটারই একটা সিনোনিম আমি এখানে দিছি, সিনোনিম ইউজ করছি। I got your point, বাট আমি বলতেছি যে আমরা তো আগের একটা সেন্টেন্স আমরা লিখছি এটার উপর বেস করে, people are using less frequently। on the other hand লিখলে কখন লেগে আপনি যখন কন্ট্রাস্ট ক্রিয়েট করবেন, হচ্ছে যে এক পাশে হচ্ছে যে এটা, আরেকটা on the other hand smaller number of people are utilizing pen and pencil nowadays। হ্যাঁ, এই কথাটা তো একবার লিখছি আমরা এরকম ভাবে। এটাকে আপনি একটু ডিফারেন্টলি বলতে পারেন যে পিপলস ইকো-কনসিয়াস মেন্টালিটি, একটু ডিফারেন্টলি যদি বলেন সেটা হচ্ছে যে পিপলস অন দি আদার হ্যান্ড না লিখে জাস্ট এখানে ডিরেক্ট শুরু করতে পারেন, যেহেতু আপনি পয়েন্ট কন্ট্রাস্ট করতেছেন, লাইক দুইটা মানে আগের প্যারার সাথে কোনো কানেকশন যদি না রাখি, না কানেক্ট না যদি না, আপনি এটা ট্রানজিশন করতে পারেন। ট্রানজিশন শুধুমাত্র যে ইয়া দিয়ে করতে হবে তা না, কি জানি বলে, এই ট্রানজিশন শুধুমাত্র এই যে অন দি আদার হ্যান্ড দিয়ে লিখতে হবে তা না। হ্যাঁ, আপনি হচ্ছে যে ধরেন অন্য ওয়ার্ডও ইউজ করতে পারেন, ফার্দার মোর ইউজ করতে পারেন, অথবা ধরেন ডিরেক্ট একটা টপিক সেন্টেন্সও লিখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ডিরেক্ট টপিক সেন্টেন্সও লিখতে পারেন উইদাউট ইউজিং দ্যাট নিউ ট্রানজিশন পয়েন্ট গুলো আর কি, সমস্যা নেই। কিন্তু এখানে লিখতে পারেন যে আপনি যে কথাটা লিখছেন সেটার জায়গায় আমরা এটা ইউজ করতে পারি, ইকো কনসিয়াস পিপল আর অলসো ইউটিলাইজিং বলছেন না, ইউটিলাইজিং কথাটা ঠিক আছে, ইউটিলাইজিং কেন হবে, রাইটিং অথবা মানে পেন এন্ড পেন্সিল কেন ইউজ করে, এটা ভাইয়া ইউজিং লেখেন, ওয়ার্ডটা বারবার চলে আসে তো এই জন্য আমি হ্যাঁ ইউজিং লেখেন, সমস্যা নেই, ইউজিং লেখেন। ইউটিলাইজিং আর ইউজিং মানে পেন এন্ড পেন্সিল, আমি জানি না ইউটিলাইজিং পেন এন্ড পেন্সিল হয় কিনা, এটা ইটস রিয়েলি নট লাইক হিটিং দ্যাট মাচ আমার জন্য। হ্যাঁ, ইউটিলাইজিংটা হয় না, ইউটিলাইজিং এই ক্ষেত্রে হচ্ছে যে ইউজিংটা ঠিক আছে, রাইটিং উইথ পেন এন্ড পেন্সিল লিখে দেন। হ্যাঁ, জি ভাইয়া,
আসলে রাইটিং উইথ প্রথম পেন এন্ড প্রথম পেন্সিল লিখছি তো এই জন্য মনে হয় একটু বেশি না না কোনো সমস্যা নাই, ভুল কোনো সমস্যা নাই। আমি এই জন্য আপনাকে এখন একটু সময় আমরা এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো, রাইট? তা আমরা ওই জায়গাটাতে আমরা হচ্ছে যে ধরেন এই এই কথাটা ইকো কনসিয়াস পিপল আর ইকো কনসিয়াস বানানটা কত ভালো বলেছি আমরা, এটা এখনো বলেতেছি। ইকো কনসিয়াস পিপল আর রাইটিং রাইটিং লেস রাইটিং উইথ পেন and pencils as they are, এটা as দিয়ে করতে পারেন, সমস্যা নাই। as they are trying to reduce environmental impact, হ্যাঁ ঠিক আছে কথাটা, reduce their environmental impact দরকার না, জাস্ট আপনি environmental impact অথবা ধরেন environmental pollution বলতে পারেন, পলিউশন। এটা আপনি লিখলেন, তাহলে এখানে আপনি টপিক সেন্টেন্স দিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখে ফেললেন। হ্যাঁ, এখন আপনি অন দি আদার হ্যান্ড দিবেন কিনা দিবেন এগুলো আমি পরে আসতেছি, কিন্তু আপনি মোটামুটি ধরেন এটা নিয়ে আপনি একটা টপিক সেন্টেন্স করে ফেলতে পারেন। দুইটা লাইন দিয়ে আমরা একটা টপিক সেন্টেন্স করে ফেললাম। So, আমাদের টপিক সেন্টেন্স ইজ দেয়ার, এই যে ব্লু কালার করে ফেলতেছি আমরা এটাকে। হ্যাঁ, তাহলে এখন ঠিক আছে, এখন টপিক সেন্টেন্সটা ঠিক আছে, কারণ এতগুলো লেখার দরকার নেই আমার। এখন হচ্ছে যে পেন এন্ড পেন্সিল আর often involved by materials like plastic, wood, as well as their production and disposal can harm environment. Okay, fine. To reduce waste for saving trees, individuals are choosing digital tools like tablet, laptops for writing and drawing. Okay, ঠিক আছে, fine. তো এটা হয়ে গেছে আপনার এক্সাম্পল। হ্যাঁ, সরি এক্সাম্পল না, এক্সপ্লেনেশন। পয়েন্টস তো করে ফেলছেন আপনি এখানে, আর এখানে আপনি হচ্ছে যে নিয়ে আসছেন হচ্ছে যে এই এক্সপ্লেনেশনটা। তা আপনি এক্সপ্লেনেশনটা হচ্ছে যে আমি মনে হয় ভাই এক্সাম্পল বেশি দিয়ে ফেলছি আসলে না, এক্সপ্লেনেশনটা বেশি দিয়ে ফেলছেন, বিকজ আপনি এখানে একবার লিখছেন দে আর ট্রাইং টু রিডিউস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, রাইট? আবার এখানে টু রিডিউস ওয়েস্ট ফর সেভিং ট্রিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস আর চুজিং টু ডিজিটাল। না, এটা ঠিক আছে, এটাকে একটু সামারাইজ করা যেত। আর একটু সামারাইজ না করে মানে এটাকে আরো একটা লাইনে, এবং হ্যাঁ দুইটা লাইনে লিখছেন কোনো সমস্যা নেই, বাট এটা আপনি একটা লাইনেও লিখে ফেলতে পারতেন আর কি। হ্যাঁ, এটা আমি বলি আপনাকে, পেন এন্ড পেন্সিল আর অফেন ইনভলভ বাই দ্য ম্যাটেরিয়ালস লাইক অফেন ইনভলভড কি আবার, আপনি যে লিখছেন পেন এন্ড পেন্সিলস আর অফেন ইনভলভড বাই দ্য ম্যাটেরিয়ালস লাইক প্লাস্টিক as well as their production and disposal can harm environment. মানে পেন তৈরি করতে হচ্ছে প্লাস্টিকের প্রয়োজন হয় এই জন্য আমাদের এনভায়রনমেন্টে এফেক্ট না, ইনভলভ না, এটা পেন এন্ড পেন্সিল ইনভলভ না না, আপনি লিখবেন যে প্রডিউসিং পেন এন্ড পেন্সিলস। হ্যাঁ, অফেন ইনভলভড হবে, এটা ইনভলভ করে কি, ইনভলভ ম্যাটেরিয়ালস, দা ম্যাটেরিয়ালস বলার দরকার নেই, যেহেতু আপনি হচ্ছে যে ধরেন often materials such as often involve materials such as plastic, wood, metal, এই যে এখানে শেষ। ঠিক আছে, প্রোডাকশনের কথা যেহেতু বলে ফেলছেন এখানে আর বলার দরকার নেই। as well as their disposals can harm environment। এই একই লাইনের মধ্যে দুই টাইপের কথা লিখছেন, একটা হচ্ছে যে ধরেন ওকে প্লাস্টিক, উড এন্ড মেটাল and as well as আর দরকার নাই। হ্যাঁ, as well as কথাটা হচ্ছে যে আপনাকে একটু গ্রামারের ব্যাপারে যদি বলি আমি কথাটা, যে as well as কথাটা হচ্ছে এরকম যে আপনি একটা কাজ করতেছেন as well as আপনি আরেকটা কাজ করতেছেন। আপনি আগের লাইনে লিখছেন যে পেন এন্ড পেন্সিলস আর ইনভলভড উইথ ম্যাটেরিয়াল সাচ এস দিস as well as their disposal can harm environment। হ্যাঁ, তাহলে আপনি এটাতে আপনি কি বুঝাইতে চাইছেন, যে একটু আপনি যদি বলেন প্রিয়া কি বুঝাইতে চাইছেন? জি ভাইয়া আমাকে একটু মানে পড়তে হবে আপনি যে আগে একটা লাইন লিখছেন না, পেন এন্ড পেন্সিলস আর ইনভলভড with materials such as plastic, wood, metal। হ্যাঁ, ম্যাটেরিয়াল সাচ অ্যাজ প্লাস্টিক উড এগুলোর কারণ হচ্ছে মানে পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলছে প্লাস এর সাথে হচ্ছে এগুলোর যে নিষ্পত্তি মানে হ্যাঁ, 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 প্রক্রিয়া কলম বা প্রক্রিয়াজাতকরণের কারণে যে নিষ্পত্তিগুলো হয় মানে যে ময়লা আবর্জনা গুলো জমে ডিসপোজালস। হ্যাঁ, এগুলো পরিবেশ এখন অ্যাজ ওয়েল এজ এটা একসাথে কানেক্ট করে দিচ্ছে এটা দুইটা একসাথে কানেক্ট করছেন না, উইচ ইজ গুড, ঠিক আছে, কিন্তু এই দুইটা ঘটনা একই রকম না, আপনি যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। দুইটা ঘটনা একই রকম না, একটা ঘটনা হচ্ছে
ধরেন আপনি অ্যাজ ওয়েল এজ কখন বলবেন, যখন দুইটা অ্যানালাইজ করতেছেন বা দুইটা ঘটনা বলতেছেন, বাট ইট হ্যাজ টু বি সিমিলার কাইন্ড অফ ঘটনা। একটা ঘটনাতে আপনি বলতেছেন ম্যাটেরিয়ালস গুলো ইনভলভ করতেছে, কনসিকুয়েন্টলি মানে আপনি একটা জায়গায় একটা লাইনে বলতেছেন আপনি ম্যাটেরিয়ালস গুলোকে ইনভলভ করতেছে পেন এন্ড পেন্সিল প্রোডাকশনে, আরেকটা জায়গায় বলতেছেন প্রোডাকশনে না, আপনি জাস্ট লিখছেন পেন এন্ড পেন্সিলস আর ইনভলভ। এখানে আমরা ধরে নিলাম যে পেন এন্ড পেন্সিল প্রোডাকশনের কথাটা আপনি বুঝে যেতে চাইছেন, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার প্রোডাকশন এন্ড ডিসপোজাল ক্যান হার্ম এনভায়রনমেন্ট। তাহলে এখানে যে হার্ম এনভায়রনমেন্টের কথা বলতেছেন, এখানে কোনো ইন্ডিকেশন দেয়া আছে যে এখানেও হার্ম হচ্ছে বা অন্য কোনো কিছু একটা হচ্ছে? এখানে কিন্তু কিছু বলেন নাই। হ্যাঁ, করতে হবে, এটাকেই হচ্ছে যে এক্সপান্ড করতে হবে, অথবা অথবা এই যে আগের যে লাইনটা লিখছেন এটার সাথে ইম্প্যাক্ট এনভায়রনমেন্টে কিভাবে হবে সেটা আপনাকে বুঝাই বলতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু বোঝা যাইতেছে না, ইটস ভেরি আনক্লিয়ার টু মি হ্যাঁ এট লিস্ট, যে আপনি আসলে মানে না, ইটস গুড ফর ইউ টু লার্ন রাইট নাও, আদার্স ক্যান অলসো লার্ন যে আসলে আমরা এই কথাটা যে বলতেছি কেন বলতেছি, বা এটাকে ইমপ্রুভ কিভাবে করা যায়, এই লাইনটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই শুধুমাত্র, কারণ each and every line has to have some meaning, some kind of meaning and some kind of connection, যেটা হচ্ছে যে আপনার ওভারঅল এর সাথে যাবে। জাস্ট আপনি লিখতে পারেন বলে ইউর রাইটিং এটাতে আপনার স্কোর বৃদ্ধি পাবে, এটা আমি কখনো মনে করি না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই এই এখন আপনি সুযোগ পাচ্ছেন এটা ইয়া করার। হ্যাঁ, জাস্ট ডোন্ট মানে আপনার অ্যাগেন এটা কিন্তু আপনার পার্সোনালি কেউ নিয়ে নিবেন না আর কি, যে কিরে ভাই এবার কেন Just আমি বলতেছি এই মুহূর্তে, কারণ হচ্ছে আস্তে আস্তে যে আপনারা শিখতে পারবেন আর কি, এখন একটা শেখার সুযোগ আসছে, তো আমরা শিখে নিই এটা। তো এখানে যেহেতু আপনি বলছেন পেন এন্ড পেন্সিলস আর, এটাও পেন্স বলতে হবে যেহেতু আমরা পেন্সিলস দুইটা বলতেছি। পেন এন্ড পেন্সিলস আর অফেন প্রডিউসিং পেন এন্ড পেন্সিলস অফেন ইনভলভ, এখানে ভার্ব হচ্ছে ইনভলভ ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ প্লাস্টিক, উড এন্ড মেটাল whose disposal can harm, এখানে as well as their disposal না বলে আমরা বলতে পারি whose disposals can harm। whose কেন বলতেছি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিচ্ছি না, জি জি বুঝতে পারছি। রিলেটিভ প্রোনাউন কাদের ডিসপোজাল, এই প্লাস্টিক, উড এন্ড মেটাল উডের ডিসপোজাল। হ্যাঁ, জাস্ট আপনি অ্যাজ ওয়েল এজ এর জায়গায় যদি হুজ দিয়ে দেন, হুজ অ্যাজ ওয়েল এজ দেয়ার না বলে জাস্ট হুজ লিখে দেন, তাইলে এটা সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেছে। তাইলে এখন বোঝা যাচ্ছে আপনি একটা ইয়াকে ইনভলভ করছেন। ফার্স্টে আপনি হচ্ছে যে বুঝাইছেন যে যে পেন এন্ড পেন্সিলে ইনভলভ হচ্ছে এই ম্যাটেরিয়াল গুলা যাতে ডিসপোজাল এনভায়রনমেন্টকে হার্ম করে। এখন এটা মনে হচ্ছে আমার কাছে এক লাইক আন্ডারস্ট্যান্ডেবল সেন্টেন্স আর কি। আপনি অ্যাজ ওয়েল এজ দিলে মনে হবে কি এটা তো হার্ম করে বুঝলাম ওদের ডিসপোজাল, বাট আগেরটা কি দোষ করছে ওই দোষটা খোঁজার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখানে কোনো দোষই তো লেখেন নাই আর কি। often involve metal, wood and plastic cannot be a dosh, right? It has to be a plain, otherwise you otherwise যেটা করতে হবে, যেটা আমি করলাম সেটা হচ্ছে যে আগের যে সেন্টেন্সটা আছে সেটাকে পরের সেন্টেন্সের সাথে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে একটা মিনিং দাঁড় করাইলাম, ওভারঅল একটা মিনিং দাঁড় করাইলাম যে পেন এন্ড পেন্সিল উড, মেটাল অ্যান্ড প্লাস্টিককে ইনভলভ করে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবার বুঝতে পারছেন আমার লজিকটা? জি জি ভাই জি। কারো কি কোনো লাইক এখানে কোনো কোয়েশ্চেন আছে? কেন জিজ্ঞেস করতেছি, কারণ এটা আসলে একটু হয়তো আমি অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতেছি, আপনাদের অনেকের মনে হইতে পারে, এই কারণেই আর কি বলছি। আচ্ছা, নেক্সট লাইনে যাই। হ্যাঁ, so to reduce waste for saving trees, individuals are choosing digital tools such as tablets and laptops for writing and drawing। আচ্ছা, এই কথাটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বলছি, এই যে এখানে বলে ফেলছি। আমার কিন্তু এই কথাটা এখানে আনার দরকার নেই, এই যে ট্যাবলেটস আর ল্যাপটপস এর ইয়া করতেছে, এটা আমরা একটু অন্যভাবে বলতে পারি। অন্যভাবে বলতে পারি। আচ্ছা, লেটস সি কিভাবে বলতে পারি। কারণ আমি একই লেখা যদি রিপিট করি সেকেন্ড প্যারাগ্রাফে, তাহলে কিন্তু এটা ওভারঅল যে আপনার স্কোর আছে এটা কমে যাবে। কারণ তখন আপনার যে রিডার অথবা আইএলটিএস এর যে এক্সামিনার, ও মনে করবে যে আপনার স্টকে অত বেশি ওয়ার্ডস নাই যেটা আপনি হচ্ছে যে ইউজ করতে পারতেছেন। তো আমাদের একটু অন্য কিছু দেখতে হবে, কি লিখতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, টু রিডিউস ওয়েস্ট ফর সেভিং ট্রিজ। আচ্ছা, এখন আবার ট্রিজে চলে গেছেন। ইন্ডিভিজুয়ালস আর চুজিং ডিজিটাল টুলস লাইক ল্যাপটপস, রাইটিং এন্ড ড্রয়িং। এই কথাটা লিখছেন না, এই কথাটাকেও আমি হচ্ছে কিছুক্ষণ সমালোচনা করতে পারি সমালোচনা না, আবার কিছুক্ষণ জাজ করতে পারি যে কি হয়েছে এখানে। আচ্ছা, আপনি তো এখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা বলতেছেন,
বাট প্লাস্টিক উড অ্যান্ড মেটাল তৈরি করতে কি শুধুমাত্র ট্রিজ লাগে? ট্রিজ দিয়ে তৈরি করা যায়? আপনি তো এই ম্যাটেরিয়ালস গুলার কথা বলছেন যেগুলা হচ্ছে যে এনভায়রনমেন্টকে হেল্প মানে ইম্প্যাক্ট ফেলে। আর এখানে আপনি লিখছেন টু রিডিউস ওয়েস্ট ফর সেভিং ট্রিজ কথা বলতেছেন। আপনি তো এখানে বলেন নাই যে এটার জন্য এগুলো এগুলো তৈরি করতে ট্রি লাগে এবং এগুলো হচ্ছে ওই ট্রি ট্রি ডিফরেস্টেশন করার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, এটা তো আপনি বলেন নাই। তা আপনি ভাইয়া এখন পেন্সিল সাডেনলি এখানে, পেন্সিল সরি আমি বুঝিনি, আবার বলেন। এখানে ভাইয়া কাছের, পেন এন্ড পেন্সিল ছিল, পেন্সিলের জন্য স্প্রের কথা লেখা। হ্যাঁ বুঝছি তো, কিন্তু আপনি তো এই লাইনের মধ্যে পেন এন্ড পেন্সিল তৈরি করতে তো ইনভলভড বলছেন প্লাস্টিক উড অ্যান্ড মেটালকে, রাইট? সো প্লাস্টিক উড অ্যান্ড মেটালকে আপনি ডিসপোজাল হচ্ছে যে পরিবেশকে ক্ষতি করে এখানে লিখছেন, কিন্তু এখানের মধ্যে আবার লিখছেন যে টু রিডিউস ওয়েস্ট ফর সেভিং ট্রিজ। হ্যাঁ, তো এখানে তো শুধুমাত্র ট্রিজ ইনভলভ না, এগুলো প্লাস্টিক তৈরি করতে ট্রিজ ইনভলভ না, মেটাল তৈরি করতে ট্রিজ ইনভলভ না। তো আপনি এটা আসলে, যেহেতু আপনি এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন এই মুহূর্তে, এখানে এনভায়রনমেন্টের কথা বলছেন তো। আউট অফ টপিক চলে গেছে না বাট হ্যাঁ না, আউট অফ টপিক না, মানে আপনি হঠাৎ করে এখানে সেভিং ট্রিজ এর কথা কেন বলতেছেন হঠাৎ করে? আপনি তো এতক্ষণ বলতেছেন যে এনভায়রনমেন্টকে আপনি সেভ করতে চাচ্ছেন, এখন আবার ট্রিজ সেভ করতে চাচ্ছেন। কারণ এনভায়রনমেন্টকে সেভ করা, ট্রি সেভ করা ইজ নট আ সেম থিং। It's a tree saving can be an action to save the environment. Environment is an umbrella term, right? It's an umbrella term. এর আন্ডারে ট্রি কে সেভ করার কথা বলতে পারেন, রিভার সেভ করার কথা বলতে পারেন, হ্যাঁ। কিন্তু ধরেন পেন এন্ড পেন্সিল সাধারণত প্রোডাকশনের জন্য যে যে ম্যাটেরিয়ালস গুলা ইনভলভ, যে ধরেন ট্রিজও ইনভলভ সেখানে, কিন্তু অন্যান্য এলিমেন্টসও তো ইনভলভ আছে, তাই না? আপনি ওই ওভারঅল যেহেতু টু রিডিউস দ্য ওয়েস্ট অফ লাইক, অথবা লিখতে পারেন যে টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্ট, অথবা টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল পলিউশন, যে আমরা ইয়াতে বলতেছিলাম ইন্ডিভিজুয়ালস আর চুজিং। সো আচ্ছা, এখানে এখানে যাই হোক, এটা যেটা বলতেছিলাম আমি, এই লাইনটা ঠিক হয়েছে। এখন পরের লাইনটাকে যদি ঠিক করতে হয়, তাহলে আপনাকে ওই যে টপিক সেন্টেন্সের মতো করে তো কিছু বলতে হবে, তাই না? আপনি টপিক সেন্টেন্সটা যে লিখছেন, এটা তো কিভাবে লিখছি আমরা, যে ট্রাইং টু রিডিউস দ্য কারা ইকো কনসিয়াস পিপল আর ট্রাইং টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল পলিউশন, রাইট? আপনি আগে প্রথম যে ইন্ট্রোডাকশন যে ইয়াটাতে লিখছেন, ইন্ট্রোডাকশন যে এক্সপ্লেনেশনের ইন্ট্রোডাকশন লিখছেন, গ্রিন পার্টটা কিন্তু আমরা এক্সপ্লেনেশন বলতেছি, হ্যাঁ। এটা আমরা কালার করে দিই, তাহলে বুঝতে পারবো যে কোনটা কোন পার্টের কথা। পয়েন্টটা হচ্ছে যে ব্লু, যেটা হচ্ছে টপিক সেন্টেন্স। এক্সাম্পলটা হচ্ছে যে গ্রে, লিংক হচ্ছে ইয়েলো। হুম, ফাইন, এটা মিলে পিল করতেছি আমরা। এখন গ্রিন পার্টটা হচ্ছে আমরা এখন এক্সপ্লেনেশন নিয়ে কাজ করতেছি। এক্সপ্লেনেশনের প্রথম পার্ট হয়ে গেছে। আপনি যেহেতু আরেকটা লাইন লিখছেন, সেই লাইনটা শুড বি রিলেটেড টু দ্যাট, মানে আপনার যে টপিক সেন্টেন্স আছে এবং আপনি যে এক্সপ্লেনেশন করতেছেন সেটার একটা এক্সটেনশন হইতে পারে। মানে আপনি জাস্ট সাডেনলি আরেকটা টপিক এনে এক্সপ্লেনেশনটাকে আরেকটু মানে ব্লার করে দিতে পারেন না। মানে ইটস নট আইডিয়াল টু রাইট আর কি। হ্যাঁ, আপনাকে আরেক মানে এই ফার্দার এটাকে এক্সপ্যান্ড করতে হবে ইদার, অথবা যদি মনে করেন যে এই একটা লাইন দিয়ে আপনি যে টপিক সেন্টেন্সটা লিখছেন সেটা ইয়া হচ্ছে না, তাহলে আপনাকে আরেকটা লাইন লিখতে হবে, সো দ্যাট এই টপিক সেন্টেন্সটা কমপ্লিট হয়। টপিক সেন্টেন্সটা কমপ্লিট হয়, আমি আপনাকে কিভাবে বুঝাই, এই যে দেখেন, producing pens and pencils often involve materials such as plastic, wood, whose disposal can harm environment. তাহলে আপনি environmental harm এর কথা বলতেছেন, which is okay. তাইলে environmental harm যদি হয়, এটাকে রিডিউস করার জন্য আমরা কি করছি, পেন এন্ড পেন্সিলটাকে আমরা হচ্ছে যে ইকো কনসিয়াস পিপল আর ইয়া করতেছে, হ্যাঁ। তো এই কথাটা, ইকো কনসিয়াস পিপল আর লেস রাইটিং লেস উইথ পেন এন্ড পেন্সিল, হ্যাঁ, রাইটিং লেস উইথ, হ্যাঁ, রাইটিং লেস উইথ পেন এন্ড পেন্সিল, সেই কথাটা লিখলেন আর কি। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ধরেন এই এই সেন্টেন্সটা হচ্ছে যে ইট শুড ইনভলভ দ্য ফার্স্ট ওয়ান অ্যাজ ওয়েল। এখানে আপনি লিখছেন যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে, তাইলে এখানে বলতে হবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে অল্টারনেটিভ একটা মানে সলিউশন ইউজ করতে, টু রিডিউস দ্য ওয়েস্ট অফ সেভিং ট্রিজ এর কথা না এসে টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এই কথাটা বলতে পারেন। টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, যেটাতে এনভায়রনমেন্টাল হার্ম হচ্ছে, টু রিডিউস দ্য
মেন্টাল ইম্প্যাক্ট, ইম্প্যাক্টের পরে এই সেমিকোলন যেটাকে বলে, এটা ইউজ করবেন না পারতপক্ষে, হ্যাঁ, যদি না জানেন যেটা কিভাবে ইউজ করে। এই পাংচুয়েশনটা ইউজ করবেন না যদি না জানেন। সাধারণত যদি আপনার কমা লিখতে হয় কমা লিখে দিবেন, সোজা কথা, হ্যাঁ, অথবা ফুল স্টপ লিখে দিবেন, আর অন্য কিছু নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। কমাটা কখন লিখবেন এটা তো বোঝাই যাচ্ছে। টু রিডিউস দ্য ইম্প্যাক্ট, টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ইন্ডিভিজুয়ালস আর চুজিং, ইন্ডিভিজুয়ালসরা কারা, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালসরা ইকো কনসিয়াস পিপল, রাইট? জি জি আপনি ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্ডিভিজুয়ালস আর চুজিং ডিজিটাল টুলস লাইক ট্যাবলেট, ল্যাপটপস ফর রাইটিং এন্ড ড্রয়িং, হ্যাঁ। আচ্ছা, শেষ। এখানে এখানে লিখবেন। এখন এই কথাগুলো আমরা এখানে একবার লিখছি, যে মোবাইল ফোন ল্যাপটপের কথা আমরা লিখছি এখানে, সিমিলার কথাবার্তা হয়ে যাচ্ছে, তো আপনি এই কথাটাকে একটু ডিফারেন্টলি বলতে পারেন। টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল, টু রিডিউস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, টু রিডিউস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, individuals are choosing alternative writing and drawing methods. ফর ইনস্ট্যান্স দিয়ে আপনার এই টোটাল যে টপিক সেন্টেন্সটা আছে সেটার একটা এক্সটেনশন কথাবার্তা দিয়ে বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে রিডিউস করার জন্য অল্টারনেটিভ মেথডস ইউজ করতেছো। সেটা হচ্ছে যে ধরেন আইপ্যাড, মোবাইল ফোন হইতে পারে, বাট এই মুহূর্তে আপনাকে যে এক্সাম্পলটা দিতে হবে সেটা কি হবে। তাহলে আমরা এটা এক্সটেনশনটা তো বুঝে গেলাম, যে আমরা এক্সাম্পল দিয়ে দিছি, এক্সপ্লেনেশনটা বুঝে মানে দিয়ে দিছি যে টপিক সেন্টেন্সের পরে। এবার আসি আমরা হচ্ছে যে এই পার্টটা যেটা ফর ইনস্ট্যান্স দিয়ে বা আপু যেটা লিখছে, এখানে আমি ফর এক্সাম্পল দিছি, আপু দিছে ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, তাইলে ঠিক আছে, বুঝতে বুঝতে পারতেছি যে আপনি এক্সাম্পল দিচ্ছেন। এডিশনালি কি আবার, এই এডিশনালি দিয়ে এই কথা যে বলছেন এইটার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি আরেকটা নতুন টপিক নিয়ে আসতেছেন। সেটা কি, আমি এক্সাম্পলটা পরে দেখতেছি। Additionally, it helps to protect forests and cut down plastic waste. Furthermore হয় না, ফার্দার মানে আরো একটু বেশি। ফার্দারমোর তো হচ্ছে যে আপনার ট্রানজিশন করার জন্য আপনি ইউজ করতেছেন, কনজাংশন বা ট্রানজিশন করার জন্য ট্রানজিশন ওয়ার্ড হিসেবে ইউজ করতেছেন। সো এডিশনালি, এটা তো এডিশনালি ইতিমধ্যে লিখে ফেলছেন, আর এডিশনালি বা ফার্দারমোর এগুলো লেখার পর একটা কমা দিয়ে দিবেন, হ্যাঁ, তাহলে আপনার গ্রামার ঠিক থাকবে। Additionally, it helps to protect forest and cut down on protect forest and it helps to cut down on plastic waste furthermore, না এটাতে এখানে কোথাও পাংচুয়েশন মিস্টেক হচ্ছে আপনার আর কি। আপনি এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন, এডিশনালি এই পার্টটা দিয়ে আমি একটু হাইলাইট করে দিই। এডিশনালি এই পার্টটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন প্রিয়া? প্রিয়া কি আছে? আল্লাহ, প্রিয়া চলে গেছে, রাগ করে কি চলে গেল? এটা ও না, আছে তো, ও মনে হয় কথা বলতেছে, আমি শুনতেছি না। যাই হোক, তো এই পার্টটা না লিখলেও হয়তো, এই অ্যাডিশনালি পার্টটা না লিখলেও হয়তো, সোজা কথা হচ্ছে এটা। কারণ আপনি যত বেশি কথা লিখবেন তত বেশি আপনার ধরা খাওয়ার সম্ভাবনা আছে, আপনি উল্টাপাল্টা কথাবার্তা লিখে ফেলতে পারেন। তো এই কথাটা না বললেও হয়তো। হুম, কারণ আপনি যেটা লিখছেন বুঝছি আমি, যে আপনি মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন। তো আমরা এই এডিশনালি লিখে এই এই বাড়তি কথাটা লেখার কারণে হয়তো আপনার ওয়ার্ডের কাউন্ট বেড়ে গেছে। এতগুলো ওয়ার্ড লিখতে গেলে আপনার মানে আপনি শেষ করতে পারবেন না সেটা আপনার টাইম মতো। সো ইন মাই ওপিনিয়ন দিস পজিটিভ ডেভেলপমেন্ট, দ্য হিউম্যান বিকামিং আ মোর ইকো-ফ্রেন্ডলি দ্যান বিফোর। আচ্ছা, এখানে তো আপনি কম্পারিজন করতেছেন, তাহলে দেন হচ্ছে যে আপনি কম্পারেটিভ দেন লিখতে হবে। দেন তো দুইটা আছে জানেন তো, হ্যাঁ, না দাঁড়ান, আপনি এখানে মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি লিখে দিলে হবে, যে দেন বিফোরটা ইভেন লেখার দরকার নেই, এটা আরো সুন্দর। আচ্ছা ঠিক আছে, তো এটা হইতেছে আপনার কনক্লুশন, অথবা ধরেন এই লিঙ্কিং ওয়ার্ডটা আর কি, আপনি যে পজিটিভ বলতেছেন এটারও একটা ওয়ার্ডটা ঠিক আছে এখানে। এখন তাহলে এই পার্টটা আমার দরকার নেই, এই পার্টটা আমি আপাতত ডিলিট করে রাখি, অথবা পরে দেখবো আর কি। এটা প্রিয়া যেহেতু বলতে পারতেছে না আসলে, দেখি এটা আমার দরকার নেই, এটা ফালাই দিচ্ছি। এটা ফালাই দিয়ে আমি জাস্ট এই ফর ইনস্ট্যান্সটা নিয়ে কাজ করতেছি। ফর ইনস্ট্যান্সে কি হয়েছে, ফর ইনস্ট্যান্স ওয়ার্কার, so for instance the workers and the officers, workers the work দা এত এত দাদা কেন লিখতেছেন আপনি, দা ছাড়া। ফর ইনস্ট্যান্স ওয়ার্কার্স, অফিসার্স and students, the student দরকার না, এটা কোন দা স্টুডেন্ট, দা এখানে তো
এত দা কেন আসবে? Workers, officers, students, or in every sphere of operators doing their responsibility by help of computational tools. This reduces the need of writing gadget. আচ্ছা, ঠিক আছে। এটা না, এই এক্সাম্পলটা দেওয়ার সময় না একেবারে একটা সলিড মানে কি বলবো এটাকে, ফ্যাক্ট বেজ এক্সাম্পল দিবেন, ফ্যাক্ট বেজ এক্সাম্পল দিবেন। ফ্যাক্ট বেজ এক্সাম্পল দিলে কোয়ালিটি অফ রাইটিং অথবা ধরেন আপনার যেটা আপনি বলতে চাইছেন সেটার ক্লিয়ারেন্সটা আরো বেশি বাড়বে। যেমন আমরা এখানে যে এক্সাম্পলটা দিছি সেখানে একেবারে লিখে দিছি যে আইপ্যাড আর মোবাইল ফোন ইউজ করতেছে, অ্যাপ ইউজ করতেছে গুগল নোট এন্ড এভার নোট। হ্যাঁ, এটা আমি হচ্ছে যে মানে এটা আমি আমার এক্সাম্পল থেকে দেখছি, মানে পার্সোনাল একটা ইয়া থেকে বলছি আর কি। ইন মাই কলেজেস লিখতে পারতাম, বা স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি আর ইউজিং বলতে পারতাম, মানে হোয়াটএভার একটু কনক্রিট করার জন্য বলতে পারতাম আর কি। স্টুডেন্টস আমি জেনারেল সেন্সে স্টুডেন্টস বলছি, এখানে দা বলতে হয় নাই। হ্যাঁ, আমার এখানে তো আপনি এখানে যেটা লিখছেন যে ওয়ার্কার্স, অফিসার, স্টুডেন্টস আর ইন এভরি স্পিয়ার অফ অপারেটরস, আবার কি আমি জানি না। ডোন্ট রাইট দ্য থিংস যেটা আপনি আসলে এক্সপ্লেইন করতে পারবেন না বা কেন লিখতেছেন জানেন না, জাস্ট বিকজ আপনার মানে এটা হায়ার লেভেল অফ ওয়ার্ড, যেটা লিখতে হবে এরকম কিছু না। আপনি আমি যে আপনাকে বললাম তো, আমি এটা যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে যে 7 পাওয়ার মতো একটা লেখা। আমি নিজেকে নিজে জাজ করে বলতেছি না, এটা আমি বেসিক আমার একটা কমন সেন্স ইউজ করে বলতেছি, যেটা আপনি 7 পাবেন এটা দিয়ে। খুবই বেসিক কথাবার্তা, আপনি পড়ে দেখেন, কোনো কমপ্লিকেটেড কোনো ওয়ার্ড নাই, কোনো কিছু নাই। খুবই সিম্পলি আমি ইয়া লিখে ফেলছি, একটা প্যারাগ্রাফ লিখে ফেলছি। এখান থেকে আপনি যদি এই রকমের মানে ফর ইনস্ট্যান্স দেন, তাইলে কিন্তু আপনার পুরোটা ভালো আসবে না। তো এখানে লিখতে হবে ফর ইনস্ট্যান্সের জায়গায় আপনি আরেকটু প্র্যাকটিক্যাল বেস কথাবার্তা লেখেন, যেটা দিয়ে আপনি এই যে আপনি একটা ক্লেম করছেন এটাকে আপনি প্রুফ করতে পারবেন। কি ক্লেম করছেন আপনি? আপনি ক্লেম করছেন যে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি পিপলরা পেন্সিল এন্ড পেন্স ইউজ করতেছে না, বা ইউজিং লেস পেন এন্ড পেন্সিলস টু রাইট, তো অ্যাজ দে আর ট্রাইং টু রিডিউস এনভায়রনমেন্ট পলিউশন। এই কথাটা আপনি হচ্ছে যে টপিক সেন্টেন্সে লিখছেন, যে এই পুরো প্যারাগ্রাফটা, এই ব্লু কালারের যে পার্ট আছে এটা এটা হচ্ছে যে সামারি, এই পুরো প্যারাগ্রাফটা সামারি লিখছেন। এখানে এক্সপ্লেনেশনও করছেন যে কিভাবে আসলে এটা হচ্ছে। পেন এন্ড পেন্সিল ইউজ করতে হলে যে ম্যাটেরিয়ালস গুলো দরকার হয় এগুলো হচ্ছে যে আপনার পরিবেশকে ক্ষতি করে, এই জন্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কমানোর জন্য ইন্ডিভিজুয়ালস আর চুজিং অল্টারনেটিভ রাইটিং এন্ড ড্রয়িং মেথডস। ঠিক আছে, এখন আপনাকে এক্সাম্পল দিয়ে এটা প্রমাণ করতে হবে। দ্য এক্সাম্পল ইজ টু ব্যাক আপ ইউর ক্লেম। আর আপনার ক্লেম কি ছিল? যে পেন এন্ড পেন্সিল ইউজ করার কারণে, পেন এন্ড পেন্সিল কম ইউজ করার কারণে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কম পড়বে, অথবা ইকো কনসিয়াস পিপল আর ইউজিং লেস পেন এন্ড পেন্সিল টু রিডিউস দেয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এই কথাটা হচ্ছে আপনার মোটা মোটা দাগে যদি বলি, এই কথাটা হচ্ছে আপনার ক্লেম। এই ক্লেমটাকে আপনার ব্যাকআপ করতে হলে আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে। ওই এক্সাম্পলটা হইতে হবে রিলেটেড টু দিস। আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে স্টুডেন্টস, ধরেন আমরা এভরি স্পেয়ার অফ অপারেটরস এটা কি জানি না, এটা আমি বাদ দিয়ে দিলাম। ধরে নিলাম যে আপনি স্টুডেন্টস এর কথা বলছেন, স্টুডেন্টস ডুইং দ্য রেসপন্সিবিলিটি বাই হেল্প অফ কম্পিউটার, দিস রিডিউসেস নিড ফর, আচ্ছা এটা আপনি বলতে চাচ্ছেন যে কম্পিউটার ইউজ করার কারণে পেপার এন্ড রাইটিং গ্যাজেটস এর প্রয়োজন হইতেছে না, সো আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে। এটা এটা কিন্তু কোথাও কিছু আপনি ক্লিয়ারলি বলেনও নাই যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে কিনা, এখানে কোথাও ক্লিয়ার বলাও হয় নাই। হ্যাঁ, মানে আপনি জাস্ট বলছেন যে এর মানে রেসপন্সিবিলিটি কম্পিটিশনাল টুলস দিয়ে। দেশ দেশ কি দেশ কি দেশ রিডিউসেস, দেশ আবার দেশ প্লুরাল, প্রথম কথা একটা প্রোনাউন অফ কোর্স, আর এখানে লিখছেন রিডিউসেস। আমরা তো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে রিডিউসেস লিখি বা এস বা ইএস যুক্ত করি। তো দিস রিডিউস দ্য নিড অফ পেপার পেন। আচ্ছা, এই পেন এন্ড পেন্সিল কম হওয়ার কারণে যে আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কম পড়তেছে, এটাতে এখনো পর্যন্ত কোনো আমি ফ্যাকচুয়াল কোনো কিছু দেখলাম না। আপনি যদি এই জায়গায় অল্টারনেটিভ একটা এক্সাম্পল আমি যদি দেই, তাইলে আপনি বুঝতে পারবেন যে এক্সাম্পলটা কিভাবে আমরা সেট করতেছি। তো ফর ইনস্ট্যান্স লিখছেন, এটা পারফেক্ট ছিল, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স, এবার আপনি স্পেসিফিক একটা লেখেন, স্পেসিফিক একটা এক্সাম্পল দেন। ইন রিসার্চ, ইন স্ট্যাটিস্টিক্স, অথবা ইন রিসার্চ দেন। ইন রিসার্চ ফাউন্ড, recent study has found that
একেবারে স্পেসিফিক একটা এক্সাম্পল দিবেন। has found that using digital tools, আমি এখানে আইপ্যাড আর মোবাইল ফোন লিখলাম না বিকজ it seems repetitive, হ্যাঁ। A recent study has found that using tools or digital tools to write in the universities in England লিখে দেন, ইংল্যান্ড একটু কনক্রিট করার জন্য a recent study conducted in ইংল্যান্ড না লিখে একেবারে একটা ইয়ার কথা বলেন, একটা স্পেসিফিক একটা অর্গানাইজেশনের কথা বলেন, যে স্পেসিফিক একটা অর্গানাইজেশন কন্ডাক্টেড বাই, কোন রিসার্চ কোম্পানির নাম জানেন আপনারা? ব্র্যাকের কথা বলেন, ব্র্যাক, নোবডি কেয়ারস, হ্যাঁ। যে recent study conducted by Bragg whatever has found that using digital has found that a recent study conducted by কে? Bragg, বাট আমরা হচ্ছে যে বেসিক্যালি এই হ্যাজ বলতে আমরা রিসেন্ট স্টাডি কে বুঝাইছি, মাঝখানে কন্ডাক্টেড বাই কে এটা আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। এই হ্যাজ ফাউন্ড দ্যাট ইউজিং digital tools to write in universities, schools and universities বলতে পারেন, অথবা educational institutions বলতে পারেন, educational institute, আচ্ছা ইউনিভার্সিটিজ লেখেন, কারণ ইউনিভার্সিটি বেসিক্যালি ডিজিটাল টুল ইউজ হয়। universities has reduced, এবার আসে আপনার বেসড অন ভোকাবুলারি আপনি কি লিখবেন। এনভায়রনমেন্টাল পলিউশন বেসিক্যালি হয় এই ধরনের ইয়া করার জন্য, কি অল্টারনেট এই ইম্প্যাক্ট আর কি, হার্মফুল ইম্প্যাক্ট যেটা হয় ডিসপোজালের কারণে, প্লাস্টিক উড মেটালের ডিসপোজালের কারণে, অথবা ধরেন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আমি এখন আপনার যদি আপনার মানে এনভায়রনমেন্টালি রিলেটেড ভোকাবুলারি কেমন এটার উপর ডিপেন্ড করে আপনি এখানে আসলে কি লিখতে পারেন। তো আপনি তো আপনার কিছুটা তো অবশ্যই ভোকাবুলারি আছে, আপনি যেহেতু ডিসপোজাল লিখছেন, আপনি যেহেতু ইম্প্যাক্ট লিখতে পারছেন, আপনি যেহেতু এনভায়রনমেন্টাল পলিউশন লিখছেন, তাহলে এনভায়রনমেন্টাল রিলেটেড যে ভোকাবুলারি এটা আপনার এখানে কাজে লাগবে। আমরা যে গ্রুপ ভোকাবুলারি গুলো শিখতেছিলাম ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি, তো ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি হলে তাহলে এনভায়রনমেন্ট রিলেটেড ভোকাবুলারি আপনার এই মুহূর্তে এই প্যারাগ্রাফটাতে লিখতে কাজে লাগবে। তো আমি এখন হ্যাজ রিডিউস কি লিখবো? কার্বন এমিশন বাই 13 অথবা 30%, শেষ। একটা বানোয়াট একটা স্টাডি আমি দিলাম, রিসেন্ট স্টাডি আমি দিলাম, বানোয়াট একেবারে। ব্র্যাক কোনো সময় স্টাডি করছে কিনা জানি না, বা স্ট্যাটিস্টিক্যালি 30%ও কি হয়েছে কিনা এটাও আমি জানি না, বাট আমি লিখে দিছি, এটা কোনো সমস্যা নাই। এই যে লিখছেন এটার কারণে কি হয়েছে যে কার্বন এমিশনটা কি? কার্বন এমিশনটা হইতেছে কার্বন এমিট করা। কার্বন এমিশন মানে হচ্ছে যে ধরেন কার্বন যে আমরা লিখলেও তো কার্বন হয়, অথবা ধরেন এই রাইটিং এত কথা লেখার দরকার নাই, যে রাইটিং করলে পেপারে লিখলে আপনার মানে কি জানি বলে গাছ কেটে ফেলতে হয়, এই ফেলে সেই ফেলে এত কথা বলে, তো এটা রচনা না, ইনফ্যাক্ট আর্টিকেল লেখা হয়ে যাবে, হ্যাঁ। তো আপনি জাস্ট সিম্পলি মাথার মধ্যে যা আসে তা দিয়ে একটা এক্সাম্পল দিবেন যেটা রিলেটেড, যেটা আপনার এই জিনিসটাকে মানে সাপোর্ট করবে। তো আপনি এখন এই যে ফর ইনস্ট্যান্স আমি যেটা লিখলাম সেটা দিয়ে আছে যে দেখেন আপনি এবার রিলেট করতে পারি কিনা। A recent study conducted by Bragg has found that using digital tools to write in the universities has reduced using digital tools to write in the universities has reduced carbon emission by 30%, ঠিক আছে। তো এলে হচ্ছে যে আপনার এখানে আমি হ্যাশটা সরাই ফেলি, দুইবার হ্যাশ হলে ভালো লাগতেছে না দেখতেছে, হ্যাঁ। তো a recent study conducted by Bragg found that using digital tools to write in the universities has reduced carbon emission by 30%। এখানে আসলে হ্যাজই হবে, কারণ স্পেসিফিক কোনো টাইম বলেন নাই তো আপনি, যে কোন সময় আপনি হচ্ছে যেটা স্টাডি কন্ডাক্ট হয়েছে। তো দুই জায়গায় ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। তো এখন এইখানে হইতেছে যে ধরেন তাইলে আমরা কি লিখলাম এই ইউনিভার্সিটি গুলাতে। আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু আমরা আপনাকে গ্রামারও যদি বলেন, গ্রামারও কিন্তু আমরা এখানে আপনাকে দেখাই দিতে পারবো যে কি গ্রামার ইউজ করছি আমি। একটা হচ্ছে যে এই সেন্টেন্সটা, এখন আমরা গ্রামারে ফিরে যাই একটু করে। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? এই সেন্টেন্সটা ফর ইনস্টেন্সটা হচ্ছে যে আপনার এক্সাম্পলের হচ্ছে যে এক্সাম্পল দেওয়ার জন্য আপনি একটা ওয়ার্ড ইউজ করতেছেন,
সেটা ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে এই দুইটা হচ্ছে, এখানে দুইটা সেন্টেন্স আছে, যে দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স বা ধরেন দুইটা সেন্টেন্স আপনি মিলাইয়া ওভারঅল দুইটা ক্লজ মিলাইয়া ওভারঅল সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পলি এটা বলেন আপনারা এক্সাম্পলটার ক্ষেত্রে। যে বলতে পারবে তাকে আমি হচ্ছে যে সাবাস দিব আর কি। বলতে পারতেছেন কেউ? প্রিয়া বলতে পারার কথা নাকি? প্রিয়া প্রিয়া তো নাই, কি রে, চলে গেল নাকি প্রিয়া? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনি তো ভালো বলছেন। এই যে প্রিয়া আবার ঢুকছে, এটা কমপ্লেক্স। শাকির রিজওয়ানা, পারফেক্ট পারফেক্ট। আপনি তো হচ্ছে যে ইংলিশে ইয়া করা, অনার্স করা পাবলিক, আপনি বলতে পারবেন এরপর থেকে আপনাকে এটা এক্স্যাক্টলি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। গ্রামাটিক্যাল এরর হয়। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট, আর অনেক গ্রামাটিক্যাল এরর হয়। গ্রামাটিক্যাল এরর হয় না? আচ্ছা, আমি জাস্ট এটা অন্যদের জন্য বলতেছি, এটা কমপ্লেক্স সেন্টেন্স ইন সেন্স আমি লিখে ফেলছি, ন্যাচারালি আমার চলে আসছে এই কারণে। সো এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ a recent study has conducted by Bragg has found, হ্যাঁ, এরপরে কি আপনার has found দিয়ে যদি আমরা বলি তাহলে কি ফাউন্ড করছে, একটা কোয়েশ্চেন থেকে চাই, সো দিস ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ইউজিং ডিজিটাল টুলস টু রাইট has reduced carbon emission by 30%, এই কথাটা দিয়ে it's an independent clause। এই কথাটা দিয়ে you don't have urge to ask questions এরপরে আপনি যদি শুধুমাত্র এই কথা দিয়ে শেষ করেন টু, so আপনারা জানেন রুলসটা, রাইট? আমরা অনেকবার পড়ছি। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সও হয়ে গেল। সো আপনারা এই যে ফর ইনস্ট্যান্স বা ধরেন ফর এক্সাম্পল, টু ইলুস্ট্রেট, এই কথাগুলো বলার পরে না ইউ হ্যাভ দিস স্পেস টু ইউজ ইয়োর ভোকাবুলারি or and grammar knowledge, you can show off যে ভাই আমি এই গ্রামার পারি, এই ভোকাবুলারি পারি। সো এখানে আমি কার্বন এমিশনের মতো একটা ভোকাবুলারি ইউজ করছি, হাই ক্যালিবার ভোকাবুলারি ইউজ করছি। তো এখন আমরা যদি দেখি তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম আমরা এখানে, a recent study has conducted by Bragg has found that using digital tools to write in the universities has reduced carbon emission by 30%। এই কথাটা লেখার কারণে এখন বোঝা যাচ্ছে যে ডিজিটাল টুলস ইউজ করার কারণে কার্বন এমিশন কমে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স আপনি বলছেন। তো ডিজিটাল টুলসটা এখানে একটা অল্টারনেটিভ রাইটিং মেথড, দিস ইজ অল্টারনেটিভ রাইটিং মেথড। ডিজিটাল টুলস বলতে আমরা আইপ্যাডস এন্ড ইয়াও ইউজ করতেছি, আইপ্যাডস এন্ড মোবাইল ফোনস এর কথা বলতেছি। তো এখানে আপনি চাইলে ডিজিটাল টুলস কিছু মানে এটা এই কথাগুলো লিখতে পারেন, সাচ অ্যাজ, অথবা লেখার দরকার নেই, ডিজিটাল টুলস ইজ ফাইন, এটা বুঝবে, যে পড়তে সেও বুঝবে আর কি। অথবা digital writing tools লিখতে পারেন if you want to be very precise, digital writing tools to write, ঠিক আছে? অথবা digital tools to write এর কথা যেহেতু বলছি, এটা digital tools is fine. So university has reduced the carbon emission by 30%। So এখানে হচ্ছে যে আর এই reduce the carbon emission মানে হচ্ছে যে এই যে আপনি environmental pollution reduce করতেছেন, সেটাই হইতেছে যে এখানে মেইন কথা। হ্যাঁ, সেটাই হইতেছে আপনার এখানের মেইন কথা। So এই একটা এক্সাম্পল দিয়ে আপনি পুরো যে প্যারাগ্রাফ আছে এটাকে আপনি ব্যাকআপ করতেছেন, আপনি যে এক্সাম্পল এক্সপ্লেনেশনটা দিচ্ছেন সেটাকে ব্যাকআপ করতেছেন। আপনি জাস্ট এক্সাম্পল এমনিতে লিখবেন না, আপনার এক্সাম্পলটা আপনার ক্লেইমটাকে ব্যাকআপ করতে হবে, ব্যাক দিতে হবে, যে আপনার ক্লেইমটাকে ব্যাক দিছে গেল এটা। ফাইনালি, সো ইন মাই ওপিনিয়ন দিস ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট। ভেরি নাইস। আপনি যে জিজ্ঞেস করা হয়েছে তো আপনাকে, do you think it's a positive or negative development? So in my opinion, this is a positive development that human beings are becoming more eco-friendly. হ্যাঁ, এটা আপনি পজিটিভ ডেভেলপমেন্ট বলতেই পারেন, ঠিক আছে, এটা নাইস এন্ড ক্লোজ। এই যে এবার হইতেছে যে আপনার 7 পাওয়া বা 7.5 পাওয়ার মতো রাইটিং চলে আসছে, ডেভেলপ করে ফেলছি আমরা। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, বাট আমার লেখাটা একটু রিভিউ করলে হইতো, তাহলে ভুলটা কই আছে বুঝতে পারতাম। আচ্ছা, আজকে তো আমরা একটা লেখা ধরছি, নেক্সট টাইম আমি আপনার লেখা নিয়ে হচ্ছে যে একবার রিভিউ করে দিব। কিন্তু Okay. এখানে মোটামুটি ওর লেখাটা যে কি হয়েছে, বা কারণ এক লেখার তো মেইন পার্ট আমাদের সেম, মানে আমরা তো মেইন যে জিনিসগুলো ইউজ করতেছি সেটা সেম। সেটা কি? পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল এন্ড লিঙ্ক। পয়েন্ট কি? টপিক এক্সপ্লেনেশন কি? এই টপিকটাকে এক্সপান্ড করছেন আপনি যেটা, এবং এক্সাম্পলটা কি? যেটা দিয়ে আপনি ব্যাকআপ করতেছেন আপনার যে কথাগুলা, এবং সেক্ষেত্রে আপনি মেড আপ স্ট্যাটিস্টিক্স দেখাইতে পারবেন, মেড আপ স্টাডি দেখাইতে পারবেন, রিসার্চ দেখাইতে পারবেন, যেটাই ইচ্ছা আপনি দেখাইতে পারবেন, বাট ইট হ্যাজ টু মেক নলেজ, ইট হ্যাজ টু মেক সেন্স। সো
এখানে এখন আমরা এই যে কথাগুলো লিখলাম যে কার্বন এমিশন কমে গেছে 30% দিয়ে, একেবারে ফ্যাকচুয়াল একটা এক্সাম্পল হয়ে গেছে এটা। আর ফাইনালি ক্লোজার করছি, আমরা লিংক করছি যে এই যে কোয়েশ্চেনটা চাইছে এই পজিটিভ না নেগেটিভ এটার আনসার করছি। এই পার্টিকুলার এই কোয়েশ্চেন মেথডে আপনারা এই এই স্টাইলে লিখতে পারেন, বাট এই পিল মেথডটা না আপনারা সবখানে আপনারা ইউজ করতে পারবেন, যে কোনো প্যারাগ্রাফ রাইটিং আপনারা ইউজ করতে পারবেন পিল মেথডটা, ঠিক আছে? সো দিস ইজ দ্য ওয়ে ইউ শুড বি রাইটিং ইউর বডি প্যারাগ্রাফস। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দিদার এন্ড আরেকটা ছেলে, ইয়া ও তো চলে গেছে, দিদার না কোর্সে। ভাই, হ্যালো, আর নাজিফার কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া, একটু সমস্যা হচ্ছে আমার, যেহেতু আমি আগের ক্লাসটা করিনি, হ্যাঁ একটু হ্যাঁ বুঝতে হ্যাঁ আর হ্যাঁ, কি সমস্যা হচ্ছে। আমি এই জন্যই আমি বারবার বলতেছি আর কি, যে আমাদের এখানে যে এই মেথডটা পয়েন্ট এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল লিঙ্কের মেথডটা ফিল, এই মেথডে আমরা হচ্ছে যে এই বডি প্যারাগ্রাফ 1 লিখছিলাম গত ক্লাসে, হ্যাঁ। সেম মেথড দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 2 ওই প্রিয়া যেভাবে লিখছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে আমাদের মতো করে, বা ধরেন যেটাতে আপনি হায়ার স্কোর পাবেন সেভাবে লিখছি। আপনি লাস্ট ক্লাসটা ফলো করবেন, একবার লাস্ট ক্লাসটা দেখবেন, তারপর আজকের ক্লাসটা আবার ফলো করবেন, তখন গিয়ে দেখবেন যে এই আপনার কাছে ইট উইল মেক সেন্স। আপনার স্টিল আপনি হচ্ছে যে ধরেন কি আপনার কাছে মনে হচ্ছে যে এই কি আপনার কাছে মনে হচ্ছে যে ধরেন আপনি বুঝতেছেন না, জি ভাইয়া, আপনি কি বুঝতেছেন না একটু যদি আমাকে বলতেন। মানে এটা হচ্ছে মানে কিভাবে কি লিখতে হবে সেটা তো আগের ক্লাসে হচ্ছে মানে ডিটেলস ভাবে বোঝানো হয়েছে, তো হুম এইটাই আর হুম কি হুম। মানে আমি মানে এটার একটু ইয়ে একটু হচ্ছে আর ধরতে কি যে কষ্ট হচ্ছে কিভাবে। না? ওই যে আগের হ্যাঁ ক্লাসে হ্যাঁ আমরা হ্যাঁ। হচ্ছে যে একটা কোয়েশ্চেন, এই যে এটা কিন্তু রিয়েল টাইম এক্সাম্পল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমরা আমাদেরকে দিছে, যে নামটা কি মেয়েটার, মরিয়ম দিছে, মরিয়ম এই কোয়েশ্চেনের উপর এক্সাম দিছে, আমরা সেই কোয়েশ্চেনটাকেই সলভ করতেছি। দ্যাট মিনস যে এখন যে কোয়েশ্চেনটাকে সলভ করতেছি এটা রিসেন্ট এক্সাম ইয়াতে আসছে, রিসেন্ট আইএলটিএস এর এক্সামে আসছে, হ্যাঁ। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে যে যেভাবে সলভ করছে, আপনি লাস্ট ক্লাসটা দেখলে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক শর্ট ক্লাস করছি আমরা লাস্ট ক্লাসে, হাফ এন আওয়ারের মধ্যে নাকি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছি। আজকে ক্লাসটা একটু বড় হচ্ছে, বাট আমরা এখন শেষ করে দিব, আর আমাকে 10 থেকে 15 মিনিট সময় দিবেন, আমরা এখান থেকে শেষ করে দিব। তো ওখান থেকে শুরু করে আপনি এখানের মধ্যে আপনি লাইক মোটামুটি বডি প্যারাগ্রাফ 1টা আমরা লিখছি গত ক্লাসে, আর এই ক্লাসে বাসায় হোমওয়ার্ক দিছিলাম যারা যারা বডি প্যারাগ্রাফ 2 লিখছে তাদের মধ্যে এই প্রিয়ার লেখাটা নিয়ে আমরা হচ্ছে এটাকে আরেকটু রেডি করলাম বডি প্যারাগ্রাফ 2 হিসেবে। বডি প্যারাগ্রাফ 2 আমাদের হয়ে গেছে, বডি প্যারাগ্রাফ 1 হয়ে গেছে। আর ইন্ট্রোডাকশন লেখা তো আমরা একবার দেখছি কিভাবে লিখি আমরা ইন্ট্রোডাকশন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এই কোয়েশ্চেনটা সরাই ফেলি, না কোয়েশ্চেনটা সরাই ফেলি কোথাও, তাইলে হচ্ছে যে আচ্ছা, অথবা এই দুইটা প্যারাগ্রাফকে আমি একত্র করে ফেলি একটা প্যারাগ্রাফ হিসেবে, তাহলে আপনারা বুঝবো আর কি। এখন আমি আর ইয়া লিখতেছি না, আমি নতুন একটা ইয়াতে চলে যাচ্ছি। এই যে ইয়া ইয়া বলে না বাংলাদেশিরা, আমরা অর্ধেক, খেয়াল করছেন? হম। এখন এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে, আর এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, যেটা এই মাত্র আমরা লিখলাম। তো এই দুইটা মিলেই তো হচ্ছে যে আপনার বডি প্যারাগ্রাফস গুলো আমরা লিখলাম। হম, এটাকে আমরা 14, 20-এই রাখি, 20 রাখি, 20 রেখে আমরা এটা লিখি। তাহলে বুঝা হবে যেটা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এই যে এই দুইটা প্যারাগ্রাফ হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে। ইন্ট্রোডাকশনে গেলাম না, আমি ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় আমরা দেখাই দিছি। এটা থেকে আবার ইন্ট্রোডাকশনও লেখা যাবে, কনক্লুশনও লেখা যাবে। ইনফ্যাক্ট আমি হচ্ছে যে ধরেন আজকের সবাইকে লাইক কনক্লুশন এবং ইন্ট্রোডাকশন দুইটাই লেখার জন্য পাঠাই দিব, তাইলে হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে লিখে ফেলবেন। তো এই মুহূর্তে আমি যেটা দেখাবো সেটা হইতেছে যে কনক্লুশন কিভাবে লিখতেছে, আমরা একটা স্টেটমেন্ট কিভাবে কনক্লুড করব। স্টেটমেন্ট মানে হচ্ছে যে একটা এসে কিভাবে কনক্লুড করব। তো আমরা একটা এসে কে কনক্লুড করতে হইলে আমি যেটা ইউজ করি, যেটা আমার অল টাইম ফেভারিট, সেটা হচ্ছে আচ্ছা, বিফোর বিফোর কামিং টু দ্য কনক্লুশন আমি এটা জানাই রাখি যে কনক্লুশন ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ অ্যান এসে, ঠিক আছে। ইউ ক্যানট রাইট অ্যান এসে উইথআউট কনক্লুশন, মানে ইউ ক্যান বাট ইউ উইল নট গেট হায়ার স্কোর আর কি। সো আপনি কনক্লুশন ছাড়া এসে লেখছেন, দ্যাট মিনস হচ্ছে আপনি আসলে লেখার কোয়ালিটি ইজ নট দ্যাট আপ টু দ্য মার্ক। আপনাকে হচ্ছে যে স্ট্রাকচার বা কোহেরেন্স এন্ড কোহিসিভনেস এর জন্য আপনাকে অনেক স্কোর কম দিবে, হ্যাঁ।
কোথাও স্পেসিফিক্যালি যেহেতু বলে দেয় না, টাস্ক অ্যাচিভমেন্টে হয়তো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি কনক্লুশন লেখেন তাহলে আপনার ওভারঅল প্যারাগ্রাফের যে মানটা আছে সেটা বাড়বে। কারণ আপনি কনক্লুশনে আপনি আপনার পুরো প্যারাগ্রাফটাকে আবার রিস্টেট করে ছোট করে লিখবেন, এবং এতে করে হবে কি, তাহলে রিডার যে আছে আপনার কনক্লুশন পড়েই যাতে বুঝতে পারে আপনি প্যারাগ্রাফে কি বলতে চাইছেন অথবা পুরো এসেতে কি বলতে চাইছেন, এটা বুঝতে পারে। সো কনক্লুশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। ইনফ্যাক্ট আপনার কাছে যদি দেখেন যে আপনি ধরেন ভুলে রাইটিং টাস্ক 2 আগে লিখতেছেন, অথবা হ্যাঁ পরে লিখতেছেন রাইটিং টাস্ক 2, আমি সবসময় বলি রাইটিং টাস্ক 2 আগে লিখতে, তো ধরে নিলাম আপনি রাইটিং টাস্ক 2 পরে লিখতেছেন, আপনার কাছে আর হাতে 5 মিনিট আছে, আপনি এখনো ফর ইনস্ট্যান্স লিখে, হ্যাঁ আপনার কাছে সময় নাই, ঠিক আছে, সময় নাই আরেকটা লাইন লেখার, হ্যাঁ কিন্তু মানে ধর একটা লাইন লেখার সময় আছে, কিন্তু আহ, এই এক্সাম্পলটা যে দিচ্ছেন, এক্সাম্পল দেওয়ার পরে পরে আপনার কাছে এই লাইনটা লেখার সময় নেই, হ্যাঁ যে এই লাইন আর লিখেন না, একটা লাইন হইলেও কনক্লুশন লিখে দিবেন, টু কনক্লুড দিয়ে অথবা ইন কনক্লুশন দিয়ে, ঠিক আছে, কমা, আপনি টু কনক্লুড ইনক্লুশন দিয়ে অবশ্যই একটা লাইন লিখে দিবেন। সেই লাইনটা কিভাবে লিখতে হবে সেটা আমি এখন দেখাবো, বাট আমি জাস্ট বললাম, ইম্পর্টেন্সটা বললাম আর কি, যে পুরো এসেটা আপনার পুরোই লাইক কেমন জানি, মানে ইট উইল নট বি আপ টু দ্য মার্ক আনটিল ইউ রাইট আ কনক্লুশন অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো ইটস অ্যান ইন্টাগ্রাল পার্ট। ইন্টাগ্রাল পার্ট কি, রাইটিং ইন্ট্রোডাকশন, রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন, হচ্ছে বডি প্যারাগ্রাফস, দুইটা বডি প্যারাগ্রাফ যেহেতু, তারপর হচ্ছে যে আপনার কনক্লুশন। সো এই তিনটাই আপনার লিখতে হবে। তো বডি প্যারাগ্রাফ আমরা লিখলাম, দুইটা বডি প্যারাগ্রাফ লিখছি, এখন আমরা কনক্লুশনে যাচ্ছি। কনক্লুশন কি লিখবো? কনক্লুশনে আমরা বেসিক্যালি হচ্ছে পুরো যে এসেটা আছে সেটাকে সামারাইজ করে ফেলবো। কিভাবে সামারাইজ করব? যে এই যে আপনি এই টপিক সেন্টেন্স 1 লিখলেন এন্ড টপিক সেন্টেন্স 2 লিখলেন, কোথায় টপিক সেন্টেন্স 1টা কি বলেন তো একটু কেউ আমাকে? প্যারাগ্রাফ 1 এর যে টপিক সেন্টেন্স সেটাকে আমরা টপিক সেন্টেন্স 1 বলতেছি, আর টপিক সেন্টেন্স 2 হচ্ছে প্যারাগ্রাফ 2 এর যে টপিক সেন্টেন্স সেটা। সো প্যারাগ্রাফ 1 এ যেটা লিখছেন, প্যারাগ্রাফ 2 তে যেটা লিখছেন, সেটাই হচ্ছে যে একটা স্টেটমেন্টে লিখে দিবেন, একটা একটা লাইনে লিখে দিবেন। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? মেইন আইডিয়া যেটা আছে সেটাকে হচ্ছে যে একটা লাইনে লিখে ফেলবেন, দ্যাটস ইট, দ্যাটস ইয়োর কনক্লুশন। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি যে প্যারাগ্রাফ 1 কি লিখছিলেন, যে আমরা পিপল আর ইউজিং পেন্সিল লেস ফ্রিকুয়েন্টলি বিকজ ডিজিটাল ডিভাইসেস আর মোর কনভিনিয়েন্ট। আবার সেম কথা বলছেন আপনি, রাইটিং লেস উইথ পেন এন্ড পেন্সিলস, as they are trying to reduce environmental pollution। তারপরে এই যে লেস ফ্রিকুয়েন্টলি দুইবারই লিখে হচ্ছে, এটাকে আমি কনক্লুশনে একটা সেন্টেন্সে লিখতে পারি। সো যখন কনক্লুশন লিখবেন অবশ্যই কনক্লুশন, এটা যে একটা কনক্লুশন এটা বোঝানোর জন্য, এটা যে একটা কনক্লুশন এটা বোঝানোর জন্য আপনাকে হচ্ছে যে ইয়া করতে হবে। এটা কি হইলো আল্লাহ জানে, আল্লাহ মাবুদ। হ্যাঁ, এটা যে আপনি একটা কনক্লুশন এটা বোঝানোর জন্য আপনাকে টু কনক্লুড অথবা ইন কনক্লুশন লিখতে হবে। আমি এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকি। অনেকে টু সাম আপ লেখে, তারপরে ওভারঅল লেখে, হুম, সো ওভারঅল লিখে কমাতে, তা আমি এই টু সাম আপ ওভারঅল এগুলো কিছুতে যায় না। আমি ইদার ইনকনক্লুশন লিখি অথবা টু কনক্লুড লিখি, যেটা যখন আমার লিখতে মনে হয় এই দুইটার মধ্যে আমি সীমাবদ্ধ থাকি। হ্যাঁ, এবং এগুলো দিয়ে আমি মানে রাইটিং এ ম্যাক্সিমাম সময় 7 পাই আসতেছে, আমার কোনো সমস্যা হয় নাই। তো আমি ইনকনক্লুশন বা টু কনক্লুড যে কোনো একটা দিয়ে আমি লিখে যাচ্ছি। তো আমি লেটস রাইট উইথ ইনকনক্লুশন রেড করি, ইনকনক্লুশন দিয়ে আমি একটা কমা দিব। কমা দিয়ে এখন এই দুই জায়গায় যা লিখছি, দুইটা টপিক সেন্টেন্সের যা লিখছি, টপিক সেন্টেন্স এন্ড টপিক সেন্টেন্স 2 এটাকেই সামারাইজ করে দিব। ঠিক আছে, সো টপিক সেন্টেন্স 1 এ কি লিখছি, পিপল আর ইউজিং, ইকো কনসিয়াস পিপল আর ইউজিং লেস। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি যে পিপল অথবা ধরেন হিউম্যান বিংস, যেটা ধরেন মেনি আর ইউজিং, মেনি পিপল ইউজিং যে ডিজিটাল ডিভাইসেস বলেন, বা ধরেন মেনি পিপল আর ইউজিং, কোয়েশ্চেনটা ফিউয়ার পিপল ছিল না, তাহলে লেস পিপল আর লিখি, লেস পিপল আর ইউজিং pens and pencils as digital, এই যে ডিজিটাল ডিভাইসেস এর কথা বলতেছে আর কি, ডিজিটাল রাইটিং ডিভাইসেস অথবা টুলস কি কনভিনিয়েন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। কনভিনিয়েন্ট, এখান থেকে কনভিনিয়েন্ট পাইলাম, অ্যান্ড ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে যে ধরেন কি, মানে এই দুইটা কথারই একটা সামারি,
সোজা কথা। সো পিপল আর ইউজিং লেস পেন অ্যান্ড পেন্সিল এখানে লিখছি, আর এখানে লিখছি লেস পিপল আর ইউজিং পেন অ্যান্ড পেন্সিল। হ্যাঁ, অথবা ফিউয়ার পিপল আর ইউজিং পেন অ্যান্ড পেন্সিল, এই কথাটা লিখতেছি, রাইট? ইউজিং পেন অ্যান্ড পেন্সিলস অ্যাজ ডিজিটাল টুলস আর কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট মানে কি, যে মোর কনভিনিয়েন্ট লিখছি না, কনভিনিয়েন্ট বলতে পারেন, আর ইজিলি অ্যাক্সেসিবল বলতে পারেন। ইজিলি, এটা ডিপেন্ড করে আপনার ভোকাবুলারি লেভেলের উপরে। হ্যাঁ, ইজিলি, ইজিলি অ্যাক্সেসিবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি হচ্ছে যে ইকো কনসিয়াস পিপল, যেহেতু রিডিউস এনভায়রনমেন্ট করতে চায়, রিডিউস পলিউশন করতে চায়, এই কারণে হচ্ছে যে পেন পেন্সিল কম ইউজ করে। আর ও ডিজিটাল ডিভাইসেস ইউজ করতেছে, দুই জায়গাতেই কিন্তু ডিজিটাল ডিভাইসেস ইউজ করতেছে। অ্যাজ ডিজিটাল রাইটিং টুলস আর ইজিলি অ্যাক্সেসিবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি কথাটা লিখি। হ্যাঁ, এবারে আপনি যে কথাটা আপনি বারবার বলতেছেন যে আই থিঙ্ক পজিটিভ ডেভেলপমেন্ট, আই থিঙ্ক পজিটিভ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আই থিঙ্ক অথবা ইন মাই অপিনিয়ন, যেভাবে আপনি শেষ করছেন ওটাই দিতে পারেন। এখানে কোয়েশ্চেনে কি ছিল এটা যদি আমরা দেখি, ডিরেক্টলি কি বলছে, ডু ইউ থিঙ্ক ইটস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। আপনি সরাসরি এই কোয়েশ্চেনের উপর বেস করে কোয়েশ্চেনের আনসারটা আপনি করে দিতে পারেন যে হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট। আই থিঙ্ক দিস ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ হচ্ছে যে কি, অ্যাজ হচ্ছে যে ধরেন আমার এই রাইটিংটা হচ্ছে যে আমার ইয়ার উপরে ডিপেন্ড করে, লাইক I think this is positive development as these devices অথবা ধরেন this habit of using digital, অথবা ধরেন এখানে যদি আমি একটু বলি যে মোবাইল ফোন আর আইপ্যাডের কথা বলি, this habit of using devices to write can be accessed, again এটা ডিপেন্ড করে আপনি কতটুকু can be accessed by many and can save the world অথবা pollution, save the environment, শেষ কথা। তাহলে অ্যাক্সেস বাই মেনি, এই কথাটা আমরা হচ্ছে যে বোঝা যাচ্ছে যে অ্যাক্সেসিবল যেখানে বলছি, এখানের মধ্যে প্রথম কথা বলছি না, যেটা অ্যাক্সেসিবল বা মোর কনভিনিয়েন্ট টু ইউজ, অ্যাক্সেস করতে পারি ইজিলি, আমরা ফোন মানে ইজি অ্যাক্সেস করতে পারি, এই কথাটা আমরা এখানে লিখছি বিকজ ইটস আ পজিটিভ এন্ড আই থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট। অথবা আপনি যদি সময় না থাকে এক লাইনে লিখে দিতে পারেন এখানে আই থিঙ্ক দিস ইজ আ পজিটিভ ডেভেলপমেন্ট লিখে, হ্যাঁ, আপনি এক লাইনে আপনি ক্লোজ করে দিতে পারেন। কিন্তু আপনাকে এই দুইটা টপিক সেন্টেন্সের একটা সামারি লিখতে হবে, অথবা পুরো ব্যাপারটা মানে টপিক সেন্টেন্সেরই সামারি লেখেন, সোজা কথা। আপনি পুরোটা নিয়ে যান না, জাস্ট টপিক সেন্টেন্সে কি লিখছেন এই ব্লু কালার দুইটা এক লাইনে লিখে ফেলবেন। ইন কনক্লুশন, আই থিঙ্ক দিস ইজ পজিটিভ ডেভেলপমেন্ট as that lesser people are using, এই কথাটা তখন এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। ইন কনক্লুশন দিয়ে এক লাইনেও শেষ করে দিতে পারেন। এগেইন এটা ডিপেন্ড করে আপনি ওভারঅল কতগুলো লেখা ওয়ার্ড লিখে ফেলছেন। কিন্তু আপনাকে এই এক লাইনের মধ্যে লিখতে গেলেও আপনাকে হচ্ছে যে মোটামুটি এই দুইটা কথা লিখতেই হবে। কোন দুইটা কথা? এই দুইটা টপিক সেন্টেন্সের একটা সামারি লিখতেই হবে আপনাকে। এই হইতেছে আমাদের কনক্লুশন। কনক্লুশন ক্যান বি মানে এক লাইনার অথবা দুই লাইনেরও হইতে পারে। দুই লাইনার যখন করবেন তাহলে আপনাকে এটা আই থিঙ্কটা হচ্ছে যে পরের লাইনে লিখতে হবে আর কি, যে এখানে আই থিঙ্কটা কোথায় লিখছি আমরা এখানে। আই থিঙ্ক দিস ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ দিস হ্যাবিট অফ ইউজিং ডিভাইসেস টু রাইট ক্যান বি অ্যাক্সেসড বাই মেনি and it can save the environment। এই কথাটা লিখতে পারেন। কিভাবে এনভায়রনমেন্ট? পলিউশন যেহেতু হচ্ছে না তাহলে এনভায়রনমেন্ট সেভ হচ্ছে না। So this is how you gonna conclude an essay। একটা এসেকে আপনি এভাবে করে কনক্লুড করতে পারবেন। সো এই কনক্লুশনের কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই যে এভাবে লেখেন এভাবে লেখেন, বাট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটা টপিক সেন্টেন্স যে ব্রড বডি প্যারাগ্রাফে লিখছেন না, এই দুইটার এক মানে অ্যামালগামেশন বলে না, ওইটা দুইটা মিলে আপনার মিলাইয়া এটা করতে হবে আর কি। এটা বুঝেছে? এনিওয়ান কোনো কোয়েশ্চেন আছেন মানুষজন? কি ভাই কনক্লুশন দেখে কি কনফিউজ হয়ে গেছেন? I have a question. Like, হ্যাঁ বলেন আমার না।
আমার যদি 250 ওয়ার্ডের বেশি হয়ে যায় মানে এটা কি নেগেটিভ মার্কিং হয় or something like that? ওরকম কিছু 250 ওয়ার্ডের যদি বেশি হয়ে যায়, 250 থেকে আমি বলছিলাম আগে যে 250 জায়গায় আপনি 300 ওয়ার্ড লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। বা ঠিক যদি আছে, কম হয় লাইক 200 হইলো বা 210টা হইলো এটা না তাহলে আপনাকে টাস্ক অ্যাচিভমেন্টে নাম্বার কম দিবে। টাস্ক অ্যাচিভমেন্টে এটার জন্য দেখা গেল যে আপনি 9 পাওয়ার কথা, সে জায়গায় আপনাকে 6 দিবে, কারণ আপনি যে টাস্কটা দেওয়া হয়েছে সেটা আপনি ফিল আপ করেন নাই। আমি যদি আপনাকে দেখাই, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেয়ার করি, শেয়ার করতেছিলাম, এখানে টাস্ক অ্যাচিভমেন্টটা কি, এখানে আপনি কোয়েশ্চেন পড়লে বুঝতে পারবেন এই কোয়েশ্চেনের মধ্যে কি কি টাস্ক ছিল। একটা টাস্ক ছিল যে এইটাকে আপনার আনসার করতে হবে, যেটা এটার একটা স্টেটমেন্ট দিছে, আমি আপনাকে ভেঙে ভেঙে দেখাইলে বুঝতে পারবেন এটা। এগুলো সরাই দিবি এখন আপাতত কোয়েশ্চেনের দিকে তাকাই আমরা একবার। কোয়েশ্চেনটা দিছে কি, কোয়েশ্চেনে লিখছে যে fewer people are using pens and pencils to write, হ্যাঁ, what are the reasons for this trend, এটা একটা টাস্ক আপনার। আরেকটা টাস্ক হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ ইন ডেভেলপমেন্ট, আরেকটা কোয়েশ্চেন, এটাও কিন্তু আপনার টাস্ক, এটাকেও আপনার ট্যাকল করতে হবে। এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে গিভ দ্য রিজনস ফর ইউর আনসার উইচ ইজ দ্য এক্সপ্লেনেশনস আমরা দিছি, গ্রিন কালারের যে এক্সপ্লেনেশন দিছি, দিস আর দ্য রিজনস, include any relevant examples from your own knowledge or experience. own knowledge মানে আমরা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ডিজিটাল ডিভাইস ইউজ করতেছে একবার বলছি, আর own knowledge থেকে হচ্ছে যে ওই যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি। সো এক্সাম্পল দিতে বলছে, এক্সাম্পলও দিছি, রাইট। আরেকটা কিন্তু ওয়ার্ড, আরেকটা কিন্তু কোয়েশ্চেন থাকে, আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কিন্তু ইনস্ট্রাকশন থাকে, সেটা রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। এই যে এখানে দেখেন, রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। এই রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস যদি না লিখেন, তাহলে আপনার আরেকটা টাস্ক অ্যাচিভমেন্ট হইলো না। এখানে কয়টা টাস্ক, রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস, তাহলে কয়টা টাস্ক নাই, কয়টা টাস্কের মধ্যে একটা ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে 250টা ওয়ার্ড লেখা। জি ভাইয়া 1 2 3 4টা করছেন, পাঁচটার মধ্যে তখন একটা ওয়ার্ড, একটা নাম্বার কম পাবেন। 5টা টাস্ক করছেন আপনি, ধরেন 9 এর মধ্যে হচ্ছে যে 5 দিয়ে ভাগ করেন, তখন হচ্ছে 1.8 বা 2 পয়েন্ট, তখন আপনার কেটে দিবে। অন্যান্য টাস্ক গুলো যদি করে থাকেন, আপনাকে ফুল পয়েন্ট দিলেও ধরে নিলাম মানে, কিন্তু আপনি ওই যে এটা 250 ওয়ার্ডের মধ্যে লেখেন নাই, তখন আপনার 2 পয়েন্ট কেটে দিবে। 9 এর মধ্যে 2 পয়েন্ট কেটে দেওয়া, তো মানে জাস্ট 9 এর মধ্যে ওই টাস্ক অ্যাচিভমেন্ট পার্টটাতে 2 পয়েন্ট কেটে দিবে। তো তখন আপনার ওভারঅল একটু কমে যাবে না ইম্প্যাক্ট, মানে সব এখানে তো এই পার্টটাতেই তো হচ্ছে যে আপনি 9 এ 9 তোলার মতো সম্ভাবনা থাকে, যেহেতু আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করতেছেন, এক্সাম্পল দিচ্ছেন, রিজনিং দিচ্ছেন, বা এই যে গিভ রিজন দিচ্ছেন, এক্সপ্লেনেশন করতেছেন। শুধু 250টা ওয়ার্ড লিখতে পারবেন না, এটার কারণে আপনি কম পাবেন, এটা আমি মানতে পারি না। আপনি পারবেন, 250টা ওয়ার্ড লেখার কোনো ব্যাপার না। এই যে আমরা এখানে লিখছি না, এই ওয়ার্ড যেগুলা লিখছি, খুব কমপ্লিকেটেড কোনো এসে না, খুব কমপ্লিকেটেড কোনো রাইটিং না। আমি আপনাকে ওয়ার্ড কাউন্ট করে বলি যে কতগুলা ওয়ার্ড হয়েছে, খুব বেশি ওয়ার্ড, মানে অনেকগুলো ওয়ার্ড আসলে লিখে ফেলছি আমরা, 213টা ওয়ার্ড লিখে ফেলছি। জাস্ট এখান থেকে আমরা যে পদ্ধতি আবিষ্কার করছি, যে পদ্ধতিতে আমরা হচ্ছে যে লিখতেছি, খুব বেশি কমপ্লিকেটেড কিছু মনে হয়েছে আপনার কাছে? জাস্ট প্র্যাকটিসের উপর কিন্তু ডিপেন্ড করে, আমার প্র্যাকটিস আছে, আমি লিখে ফেলতেছি। ওটার জন্য বলি নাই লাইক থাকে না একটা নার্ভাসনেস থাকে যে বেশি সেন্টেন্স লিখলে বেশি হচ্ছে গ্রামাটিক্যাল এরর হবে বা ওই ইয়া থেকে যদি না তখন না না না, এররের ভয় কখনো করবেন না। বেশি মেপে মেপে লিখতে, আপনি এই মাপের বাইরে যখন যাবেন, তখন দেখবেন যে আপনার প্রবলেম হবে। কিন্তু মাপের বাইরে যদি না যান, আমি যেভাবে বললাম, এই চারটা পার্ট আপনি একটা প্যারাগ্রাফে কমপ্লিট করেন, হ্যাঁ, একটা লাইনের মধ্যে 2টা লাইন, ফর এক্সাম্পলের জন্য আমার 2 লাইনের দরকার নাই, একই লাইন দিয়ে হয়ে যাচ্ছে। আমার লিঙ্কিং যে ওয়ার্ডটা আছে, যে সেন্টেন্সটা আছে, লিঙ্কিং যে সেন্টেন্সটা আছে, সেটার জন্য আমার অনেকগুলো সেন্টেন্স দরকার নেই, একটা সেন্টেন্সে হয়ে যাচ্ছে। লাইক আপনার আমি টপিক বডি প্যারাগ্রাফ 2টা লিখেছি ওটাতে 86 ওয়ার্ড হয়েছে, ইজ ইট ওকে? 86 ওয়ার্ড, 86 ওয়ার্ড ইজ ফাইন, 86 ওয়ার্ড ইজ ফাইন। আপনি 86 ইন্টু 2 করেন, তাহলে 172টা ওয়ার্ড হচ্ছে। আর ইন্ট্রোডাকশনে 60টা ওয়ার্ড লেখেন, 232টা ওয়ার্ড হচ্ছে। আর কনক্লুশন ধরেন আপনি এরকম লিখলেন, আমি যেটা লিখছি, তো এইরকম লিখলে আরো ধরেন 30টা ওয়ার্ড হবে, সব মিলে 265টা ওয়ার্ড হয়তো, ইটস গুড এনাফ, নো ওয়ারি। হ্যাঁ, আর বেশি লিখে ফেললে আবার প্রবলেম, বেশি লিখে ফেললে আপনার ভুলও হওয়ার সম্ভাবনা থাকে, আর আপনার সময় শুধু শুধু নষ্ট হচ্ছে। So we are done with our conclusion and we are done with our basic writing class today. যদি ক্লাস শেষ করে ফেলি, তাইলে হইতেছে যে আমরা স্পিকিং সেকশনটা নিয়ে হইতেছে যে করতে পারি, স্পিকিং সেকশনটা নিয়ে আমরা আগাইতে পারি।
নেক্সট ক্লাস থেকে আমরা স্পিকিং নিয়ে কাজ করব। ক্লাসটা আমরা করলাম মোটামুটি। হোয়াট আই উড সাজেস্ট, আমরা একটা বডি প্যারাগ্রাফ তৈরি করছি, রাইট? তো আমরা এখন এখান থেকে আই উড আস্ক ইউ টু রাইট আ কনক্লুশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট অ্যান ইন্ট্রোডাকশন। যে কনক্লুশন আমি তৈরি করছি এরকম আপনারা মানে কাছাকাছি কিছু একটা করতে পারেন, বাট আপনাদের মতো করে আপনারা কনক্লুশন লিখতে পারেন। বাট আমি বলবো যে বডি প্যারাগ্রাফ 1 and 2 যেটা আমাদের এখানে লেখা হয়েছে এটার উপর বেস করে আপনারা একটা ইন্ট্রোডাকশন লিখবেন, বেসড অন আমরা যেভাবে ইন্ট্রোডাকশন লিখছি এর আগে, আর একটা কনক্লুশন লিখবেন। মানে হচ্ছে যে এটা আপনারা আপনাদের মতো ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন, আজকে হোমওয়ার্ক হচ্ছে এটা আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে এটার উপর বেস করে আমরা হচ্ছে যে আপনাকে ফিডব্যাক দিতে পারবো। তাহলে এটা হচ্ছে যে আপনার রাইটিং টাস্ক আমরা শেষ করলাম, রাইটিং ক্লাসেস আমরা বেসিকটা শেষ করলাম। হইতেছে যে অ্যাডভান্স লেভেলে আমরা যখন মানে রিডিং এন্ড অন্যান্য জিনিসগুলো টাচ করব তারপরে গিয়ে আমরা যাব। বাট আপাতত যে স্টাইল পর্যন্ত আমরা শেষ করছি, দিস ইজ গুড ফর গেটিং এ 7 স্কোর, ঠিক আছে? দিস ইজ গুড ফর গেটিং এ 7 স্কোর। তো এর থেকে বেশি অনেকের দরকার হবে না, বাট দরকার হইলে অ্যাডভান্স ক্লাসে তো আমরা কভার করার চেষ্টা করবোই। আচ্ছা, এখন গেল হচ্ছে যে ধরেন স্পিকিং ক্লাসটা। নেক্সট ক্লাসে স্পিকিং এ আমরা কি করব, আমরা গ্রুপ হচ্ছে যে ভাগ হয়ে যাব, টপিক আমি দেখাই দিব কিভাবে আমরা স্পিকিং করতেছি। এরপর হচ্ছে আমরা গ্রুপে হচ্ছে যে আমরা প্র্যাকটিস করবো সবাই মিলে, ঠিক আছে? হ্যাঁ শাকিরি, আমি করবো, আপনাকে ওই রাইটিংটাতে ফিডব্যাক দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তো আমরা হইতেছে যে গ্রুপে গিয়ে আমরা হচ্ছে যে স্পিকিং পার্টটা করব। যারা মোটামুটি ভালো খারাপ দুইজন মানে আমরা আছি, সবাই মিলে একজন একজনকে হেল্প করব এবং আমরা গ্রুপ ওয়ার্কও করবো নেক্সট ক্লাসে। এবং স্পিকিং পার্টে প্রতিদিনই গ্রুপ ওয়ার্ক থাকবে। দিস ইজ হাউ উই উইল ইমপ্রুভ ইনশাল্লাহ। হ্যাঁ, তো স্পিকিং পার্টটা কালকে তো আমরা মার্চ ফর গাজা করতেছি ইনশাল্লাহ। আপনারা যাচ্ছেন তো নাকি মার্চ ফর গাজাতে? যারা যারা ঢাকায় আছেন ইনশাল্লাহ ট্রাই করব। হ্যাঁ, ঢাকায় যারা যারা আছেন তারা চেষ্টা করেন, কি জানি বলে, সোহরাওয়ার্দী উদ্যানে 3টা বাজে কালকে। তো আমি যাচ্ছি ইনশাল্লাহ, যদি যান তাহলে দেখা হবে, যদি দেখা নাও হয় ইটস ওকে, আমরা জাস্ট গিয়ে সলিডারিটি উইথ প্যালেস্টাইন করলাম। হইতেছে যে ধরেন কালকের পরে তাহলে রোববারে আবার আমি হচ্ছে যে চিটাগংয়ে যাচ্ছি। হ্যাঁ, চিটাগংয়ে যাচ্ছি মানে হচ্ছে যে 4টা বাজে রওনা দিব, রাতে বেলা আমি পৌঁছাবো চিটাগংয়ে। হ্যাঁ, তো কালকে রাতেই হইতেছে একটা সময় ক্লাস নেওয়া। কালকে রাতে ক্লাস নিলে কি ঠিক আছে, নাকি একটু টায়ার্ড হয়ে যাবো আসলে কালকে রাতে সবাই মানে গাজার এখান থেকে এসে, কি বলেন? সোমবারে নেন, সোমবার নিলে আপনিও একটু ভালো থাকলেন। তাই না? একটু একটু রেস্ট নেন আপনারা, একটু সময় নিয়ে হচ্ছে যে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন পার্টটা করেন। আমি যে 2টা প্যারাগ্রাফ দিব হ্যাঁ, এটার উপরে বেস করে আপনারা আমার টাস্ক বুঝতে পারছেন তো? যে এই যে 2টা প্যারাগ্রাফ দিলাম, এই 2টা প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশনটাও আপনাদের মতো করে লিখবেন, কনক্লুশনটাও আপনারা আপনাদের মতো করে লিখবেন, ঠিক আছে? সো দ্যাট আপনাদের রাইটিংটা ইমপ্রুভ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল ভাইয়া। তাহলে শাকিরি, কালকে আমরা ক্লাসটা হচ্ছে যে কালকে আর না নেই, আমরা অনেক কিছু ডাইজেস্ট করছি। আমরা ফ্রেশ স্টার্ট করবো সোমবার থেকে। রোববারে যেহেতু আমি চিটাগংয়ে চলে যাচ্ছি, চিটাগংয়ে গেলে আমি একটু স্থির হইতে পারবো। চিটাগংয়ে আমি বিকাল বেলা রওনা দিচ্ছি, রাতে বেলা চলে যাব। তো রাতে বেলা ক্লাস করা পসিবল হবে না। সোমবারে হচ্ছে স্পিকিং ক্লাসটা দিয়ে ইনশাল্লাহ আমাদের স্পিকিং পার্টটা শুরু করব, ঠিক আছে? তাহলে গ্রামার শেষ, রাইটিং শেষ, এখন স্পিকিংটা হবে আর কি ইনশাল্লাহ। এবং স্পিকিং আমরা অনেক বেশি ইন্টারেক্টিভ সেশন পাবো, সো দ্যাট আপনারাও হচ্ছে যে ধরেন অনেক ইনভলভ থাকবেন আর কি। মানে অনেক বেশি ইনভলভ থাকবেন আমাদের গ্রুপে যারা যারা থাকবো। ইনফ্যাক্ট আমিও থাকবো, মানে সবার সাথেই থাকবো। তো আমরা হচ্ছে যে রাইটিংটা অনেক বেশি প্র্যাকটিস করবো, সরি স্পিকিংটা অনেক বেশি প্র্যাকটিস করবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে বিদায়। আর কোনো কোয়েশ্চেন থাকলে আই ক্যান বি হিয়ার ফর 2 or 2.5 minutes আর কি। হ্যাঁ, ইফ ইউ গাইজ আর ওকে। আসসালামু আলাইকুম। শাকিরি, ওয়ালাইকুম সালাম। তাহলে আমি চলে যাই তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফিজ। আল্লাহ